অয়ন নিজের ল্যাপটপ পর্নো ভিডিও দেখছিল। হঠাৎ করে ভিডিও থেমে যায়। পর্নো সাইট থেকে তাকে বের করে দেওয়া হয়। এটা দেখে সে ভয় পেল, কারণ এই সাইটটা তার নিজেরই বানানো। চাইলে সে সবাইকে বের করে দিতে পারে, তাকে নয়। তারপরও তাকে কেন বের করে দিল? অয়ন রেগে গিয়ে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে লাগলো। একটু আগে যে সাইট থেকে ভিডিও দেখছিল সেই সাইটে আর খুঁজেই পাচ্ছে না সে। হঠাৎ সাইট হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অয়ন সাইট খুঁজে না পেয়ে ভয় পেল, কারণ এই সাইটে সে অনেক টাকা ইনভেস্ট করেছিল। দীর্ঘ কয়েক বছর ধরে এই সাইট সে পরিচালনা করছে। এইভাবে যদি সাইট হারিয়ে যায় তাহলে খুব বড় বিপদ। এই সাইটে ইনভেস্ট করা সব টাকা তার চলে যাবে। অয়ন বর্তমান ডার্ক জগতের একটা জনপ্রিয় নাম। মাত্র বছর কয়েক এই জগতে বিচরণ করে নাম কামিয়ে নিতে তার খুব একটা কষ্ট করতে হয়নি। প্রথম দিকে সাদা হ্যাকার মানে হোয়াইট হ্যাকারের মতো কাজ করলেও ধীরে ধীরে লাল হ্যাকার মানে রেড হ্যাকার হয়ে ওঠে। বলা যায় এখনও রেড হ্যাকারের মতোই কাজ করে। হ্যাকার তিন প্রকার। হোয়াইট হ্যাক বা সাদা ক্যাপ্টেন হ্যাকার, যারা সর্বদা দেশীয় জাতির উন্নত আর তাদের তথ্য সংরক্ষণের জন্য কাজ করে। এরা অনেক সময় দেশের জন্য গফর মিশন করে। দ্বিতীয় নম্বরে আছে রেড হ্যাকার বা নাল ক্যাফের হ্যাকার। এরা ভালো কাজ যেমন করে তেমনি খারাপ কাজও করে। কখনো দেশের জন্য কাজ করে, আবার কখনো ভিনদেশীদের জন্যও কাজ করে, কখনো অপরাধ করে, কখনো ভালো কাজ করে, যাদেরকে লাল টুপি পরিহিত হ্যাকার বলা হয়। দ্বিতীয় নম্বরে আছে ব্ল্যাক হ্যাকার বা কালো হ্যাকার। এরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে। এরা এতটা ভয়ঙ্কর যে নিজের স্বার্থে পুরো দেশ বা জাতির ক্ষতি করতেও একবারও ভাবে না। তাই এরা হ্যাকার জগতের সবচেয়ে বড় হ্যাকার। অয়ন শুরু থেকে সাদা হ্যাকার হলেও এখন লাল হ্যাকারের মতো কাজ করে, কখনো ভালো কখনো খারাপ। তবে ইদানিং খারাপ কাজে বেশি করছে। ধীরে ধীরে সে এখন কালো জগতে চলে যাচ্ছে। অয়ন ল্যাপটপের সামনে কিছু সময় বসে থেকেও তার সাইট কোনোভাবে খুঁজে পাচ্ছে না দেখে থমকে গেল। খানিকটা সময়ের জন্য তার বুঝতে বাকি রইল না যে অন্য কোনো হ্যাকারের কবলে পড়েছে, যে চায় না সেই খারাপ কাজ করুক। অয়ন একটা পরিণত সাইট চালায় তা কিন্তু নয়, আরও অনেক আছে এই সাইটে, সাথে অনেক সাইটও আছে। তবে সবার আগে অয়ন হ্যাকারের হাতে পড়ল, তাই সে কিছু বুঝে উঠতে পারেনি। অয়নের মতো নাম করা হ্যাকারের জিনিস হাত দিবে এমন কেউ তার জানা মতে নেই বললেই চলে। তাও হঠাৎ হুট করে কে এমনটা করলো সেটা ভেবে অয়ন চিন্তায় পড়ে গেল। বেশ কিছু সময় অয়ন নিজের পর্ণ সাইট খুঁজে না পেয়ে তার বন্ধু আরিয়ানকে ফোন দিল। আরিয়ান জানে না অয়ন পর্ণ সাইট চালায়। আরিয়ান ফোন ধরতে অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় তুই? আমি তো বাসায় আছি, কিন্তু তোর কণ্ঠ শুনে এমন কেন শোনাচ্ছে? ঠিক আছিস তো তুই? হ্যাঁ, না, আমি আমি কি হ্যাঁ না আমি করছিস? কি হয়েছে তোর? আমার একটা সাইট হঠাৎ করে উধাও হয়ে গেছে। বলিস কি? কিভাবে হলো এটা? আমি সাইটে কাজ করছিলাম, তখনই আমার ল্যাপটপ স্ক্রিন খানিক সময়ের জন্য থেমে যায়। যখন আমি কি হয়েছে দেখতে কিবোর্ডে হাত লাগাই, তখনই সব কোথায় যেন হারিয়ে যায়। তার মানে কেউ হ্যাক করেছে তোর সাইট? হতে পারে, আমার সেটাই মনে হচ্ছে। এখন কি করে যায় বলতো? তুই বাসায় থাক, আমি আসছি। অয়ন ফোন রেখে দিল। এখন অয়ন আরো ভয় পেয়ে গেছে। আরিয়ান জেনে যাবে সে পর্ণ সাইট চালায়। মান সম্মানের একটা বিষয় আছে। আরিয়ান তার খুব ভালো বন্ধু। এখন যদি সে জানে তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। অয়ন বসে বসে অপেক্ষা করছে। একটু পর বাইক চড়ে আরিয়ান আসলো। অয়নের বাসা দোতলায়। নিচে সে আরিয়ানের জন্য বসে অপেক্ষা করছিল। আরিয়ান আসতেই অয়ন তাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। বল কি হয়েছে? আমার সাইট হ্যাক হয়ে গেছে। এই সাইটে আমি অনেক টাকার কাজ করেছি। কি সাইট ওটা? এত কিছু জানতে হবে না, বল কীভাবে কি করব। কোনো ক্লো পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখি কি হয়েছে। অয়ন চা চাইতেই আরিয়ান বসে পড়ল। অয়নের ল্যাপটপ নিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তার ল্যাপটপ স্ক্রিন অফ হয়ে আছে এখনও। আরিয়ানও কিছু করতে পারছে না, কারণ স্ক্রিনে যদি কিছু না আসে তাহলে কী বা করতে পারবে সে। আরিয়ান আর অয়ন দুজনেই ল্যাপটপের সামনে গিয়ে বসে আছে। একটু পর ল্যাপটপের স্ক্রিনে একটা ভুতুড়ে ইমোজি আসলো। দেখে মনে হবে ইমোজিতে কেউ হাসছে। হ্যাঁ, ইমোজিও আস্তে আস্তে ছোট হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে।
এই কাজগুলো খুব ধীর গতিতে হচ্ছে। হঠাৎ লেখাটা অদৃশ্য হতে আরও একটা লেখা ভেসে উঠল ল্যাপটপের স্ক্রিনে, যেটা দেখে অয়ন রেগে যায়। অপরাধ করলে শাস্তি পেতে হবে। তোমাদের পনসাইট শেষ করে দিলাম। লেখাটা পড়ে আরিয়ান অয়নের দিকে তাকাচ্ছে। আরিয়ান এবার বুঝতে পারলো কেন অয়নের সাইট হ্যাক করা হয়েছে। আরিয়ান অয়নকে বলল, তুই এসব পনসাইট চালাস? জানতাম না তো। না, ও মিথ্যা বলছে, এমন কিছুই নয়। আরিয়ান আর কথা না বলে ল্যাপটপ অফ করে আবার অন করলো। তারপর পুরো ল্যাপটপ ঘেঁটে দেখলো অয়ন সত্যি বলছে নাকি মিথ্যা। অয়ন আরিয়ানকে ডেকে এনেছে এই সাইট উদ্ধার করার জন্য, কারণ আরিয়ানের ট্যালেন্টিক্যাল বুদ্ধি খুব বেশি। সহজেই সে যে কোনো দুর্বল জায়গা খুঁজে নিতে পারে। কিন্তু এখানে এসে যে অয়নের মান সম্মানের কথা আসবে, সেটা কালো টাকার লোভে অয়ন কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল। আরিয়ান অয়নকে তার বাসায় যেতে বলে, কারণ আরিয়ানের বাসায় কম্পিউটার আছে আর সেদিক থেকে চেষ্টা করলে হয়তো তার সাইট ফিরে পেতে পারে। আরিয়ান বাসায় চলে গেল। বিকেলের দিকে অয়নও আরিয়ানের বাসায় গেল। দুইজন একটা কম্পিউটার সামনে বসে পড়ল, অয়নের সাইট ফিরিয়ে আনতে পারে কিনা। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না। দীর্ঘ 2 ঘন্টার চেষ্টার পরও যখন সাইট ফেরাতে পারল না, তখন তাদের বুঝতে বাকি নেই যে সাইট তারা আর ফিরে পাবে না। হ্যাঁ, দীর্ঘ 1.5 ঘন্টা চেষ্টা করার পরেও সাইট পাচ্ছে না। তাদের কেবল দেখা ছাড়া আর কিছু করার নেই। কোনোভাবে ফিরিয়ে নিতে পারেনি। যখন দুজন ল্যাপটপ ছেড়ে উঠে যাবে, তখনই একটা লেখা তাদের সামনে আসে। লেখাটা বাংলা বা ইংরেজিতেই ছিল না, চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। অয়ন তাড়াতাড়ি সেটা ট্রান্সলেশন করে দেখলো লেখাটা। এই সাইট ফিরে পাবে না শত চেষ্টা করেও। সারা জীবনের জন্য এই সাইট ধ্বংস করে দিলাম। যারা পনসাইট চালায় সবাই ধ্বংসাত্মক। তারা সমাজের মানুষকে খারাপ পথে নিয়ে যায়, যুব সমাজ ধ্বংস করে। যারা এই সাইট পরিচালনা করে তাদের জীবনে ঝুঁকি আছে, সবাই ধ্বংস হয়ে যাবে। সেই সময়টা বেশ দূরে নয়, ফিরছি আমি আরও ভয়ঙ্কর হয়ে। এই লেখাটা পড়ে অয়ন কিছুটা ভয় পেয়ে যায় আর লেখাটা আরিয়ানকে দেখায়। আরিয়ান লেখাটা পড়ে কি যেন ভাবে, তারপর অয়নকে বলে, এটা খুব ভয়ঙ্কর কেউ। আমি একজনকে সন্দেহ করছি, কিন্তু এটা সে কি না সেটা এখনও জানি না। যদি এটা সে হয় তাহলে তুই জীবনের ঝুঁকি আছিস, আর যদি সে না হয় তাহলে নতুন কেউ ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমাদের এখন থেকে শেষ করতে হবে। আরিয়ানের কথায় অয়ন কিছুটা থমকে যায়। অয়ন বলে, কে হতে পারে সে? সেটা আর কিছু বলতে যাবে, তখনই আরিয়ানের কম্পিউটার রুমে কেউ প্রবেশ করলো। দুজন ফিরে দেখে আরিয়ানের ছোট বোন রুহানি হাতে চা নিয়ে আসে। আরিয়ানকে বলল, হাই অয়ন ভাইয়া, কেমন আছো? অনেকদিন পর আমাদের বাসায়। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? ভালো আছি তো। কি কাজ করছো কম্পিউটারে? তেমন কোনো কাজ নয়, শুধু একটু সাইডে কাজ ছিল, সেটা করছি। তোমার ভাই আর আমি মিলে। ওকে, করো তাহলে। আর চাটা খেয়ে নিও। রুহানি চা দিয়ে চলে আসতে যাবে, ঠিক একটু ফিরে দেখলে কম্পিউটার স্ক্রিনে থাকা কিছু চাইনিজ লেখা। রুহানি লেখাটা দেখে একটু হাসি দিল। অয়ন বা আরিয়ান কেউ সেই হাসি দেখলো না। রুহানি চা দিয়ে নিজের রুমে চলে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল, যাতে কেউ আসলে সে বুঝতে পারে। অয়ন আর আরিয়ান বেশ কিছু সময় ধরে কিছু করতে না পেরে কম্পিউটার ছেড়ে উঠে পড়ল। হারিয়ে ফেলল অয়নের পর্ণ সাইট। অয়ন বাসায় চলে গেল। আরিয়ান কম্পিউটার রেখে রুহানির রুমে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। আরিয়ান ভাবল রুহানি ঘুমাচ্ছে, তাই আর ডাক না দিয়ে ছাদে চলে গেল। একটা কথা আরিয়ান বারবার ভাবছে, সেটা তো মারা গেছে। আমার জানা মতে দেশের সব হ্যাকার সেটা জানে। তাহলে এটা কি করে হতে পারে? না, মরা মানুষ হতে পারে না, এটা অন্য কেউ। অয়ন বাসায় গিয়ে ভাবতে লাগলো। আরিয়ান তো কারো নাম বলতে চেয়েছিল, কিন্তু বললো না কেন? অয়ন আবার আরিয়ানকে ফোন দিল। আরিয়ান ফোন ধরে কান দিতে অপর পাশ থেকে অয়ন বলল, হ্যাঁ, ভয়ঙ্কর হ্যাকারটা কে হতে পারে? আরিয়ান অয়নের কথায় কিছুটা থমকে গেল। আরিয়ান চুপ থাকায় অয়ন আবার জিজ্ঞাসা করলো। কে সে, বল না। এবার আরিয়ান কিছুটা রাগী গলে পড়ল। আমি জানি না সে কে, তবে এটা জানি সে কাউকে মারার আগে এমন একটা চিঠি বা মেসেজ দিবে। তার ব্যাপারে আমি আর কিছু জানি না। অয়ন ভেবেছিল আরিয়ান হয়তো সে হ্যাকারের নাম বলবে, কিন্তু তা না বলে আরও রাগ দেখালো। ফোন কেটে দিল। ভাবলো অয়ন সব ফুরে যাবে, চুপচাপ হয়ে যাবে।
যদি তাতে তার জীবনের ঝুঁকি কমে যায় তাহলে সেটাই ভালো। সবাই চুপচাপ হয়ে গেল। অয়ন আর আরিয়ান এমন ভাব ধরলো যেন তারা কিচ্ছুই জানে না। দুদিন পর অয়ন আর আরিয়ান ভার্সিটিতে আসে। এইদিকে ভার্সিটিতে আসে নতুন ছেলে রবিউল হাসান। অয়ন আর আরিয়ান আর সাথে কিছু ছেলেপোলে নিয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তখনই রবিউল ওদের কাছে যায় আর জিজ্ঞাসা করে, ভাই, অনার্সের পলিটিক্যাল সায়েন্সের রুমটা কোন দিকে একটু বলবেন প্লিজ? রবির কথা শুনে অয়ন আর আরিয়ান হাসতে শুরু করে। রবি যখন সেখান থেকে চলে আসতে যাবে তখনই অয়ন রবিকে দাঁড় করিয়ে বলে, নতুন নাকি? আগে তো দেখিনি। হ্যাঁ নতুন, তাই তো রুমটা চিনি না বলে আপনাদের জিজ্ঞাসা করলাম। বাসা কই? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা, আমি অন্য কারো কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ। আরে বাহ, দেখতে খ্যাত হলেও কথায় স্মার্ট আছে। আপনারা আমাকে অপমান করছেন। কারো গায়ের পোশাক দেখে বিচার করার ক্ষমতা আপনাদের নেই। ওই গোলার নামে কথা বল, সিনিয়র হই তোদের। আচ্ছা, সরি ভাই, আসি আমি। আরে কই যাস? ভাই, ক্লাস আছে, ক্লাস খুঁজতে হবে, তারপর যেতে হবে। আর কিছু সময় পর ক্লাস শুরু হবে। না, তুই আজ কোনো ক্লাস করবি না। যা ওই দোকান থেকে আমার জন্য চা নিয়ে আয়। দেখুন, আপনারা অযথা আমাকে বিরক্ত করছেন। ওই, তুই যাবি চা আনতে নাকি এখানেই? কথা বলতে না বলতেই আরিয়ান রবির শার্টের কলার ধরে বসে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রবি তাদের জন্য চা আনতে রাজি হয়ে যায়। রবি চা আনতে চলে যাওয়ার পর আরিয়ান আর অয়ন হাসতে হাসতে বলল, ভালোই মুরগি পাইছি, এবার এটাকে দিয়ে সব করাবো। কিছুটা দূরে হলেও রবি তাদের কথা শুনতে পায়। রবি মনে মনে ভাবে, তবে ভালোই হবে। আমি যত তোদের কাছে থাকবো ততই লাভ আমার। অয়ন আর আরিয়ান হাসতে থাকে। একটু পর রবি চা নিয়ে আসে। অয়ন আর আরিয়ানের হাতে চা দিয়ে চলে যেতে চাইলে অয়ন নিজের পকেট থেকে চায়ের টাকা বাইর করে রবির হাতে ছুঁড়ে মারে আর বলে, এই ফকির, তোর 4 টাকা নিবি না? এই ধর। রবি ফিরে মাটির থেকে টাকাটা তুলে নিয়ে অয়ন আর আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, যাই। হঠাৎ আরিয়ান একটু শক খায়। এই হাসি হয়তো সে আগে কোথাও দেখেছে। অয়ন রবির হাসি দেখে বলল, দেখ, 4 টাকার সাথে কিছু বকশিস পেয়েছে বলে কত খুশি হয়েছে ওই খ্যাটটা। জানিস, এরা হলো টাকার পাগল। টাকা দিবি তো এদের দিয়ে সব কাজ করানো যাবে, সেটা হোক ড্রাগস বা আর্মস। অয়নের কথা শেষ হতে না হতেই আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, না, এটা হতে পারে না। ওর হাসি হয়তো আগে আমি কোথাও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখিনি। ওর হাঁটার স্টাইল, হাতে নড়ানোর স্টাইল, এমনকি তার রহস্য হাসি, সব আমার দেখা। কেন যেন চেনা মনে হচ্ছে। ওর থেকে সাবধানে থাকিস। এমনিতেও অপরিচিত কারো ওয়ার্নিং আছে। কে কখন কোন দিকে এসে যায় তার হিসাব নেই। আরিয়ানের কথায় অয়ন কিছুই বুঝলো না। এদিকে রবি একটা মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। উদ্দেশ্য অনার্সের রুমটা চিনিয়ে নেওয়া। মেয়েটা কিছু সময় রবির দিকে তাকিয়ে রুমটা দেখিয়ে দেয়। রবি রুমে চলে যায়। সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে। একটু পর স্যার ক্লাসরুমে আসলে আবারও বের হয়ে যায়। বাইরের দরজার ওপারে কি যেন দেখে আবারও ভিতরে ঢুকে সবাইকে বসতে বলল। সবাই বসে গেল। স্যার বলল, এটা অনার্স প্রথম বর্ষের রুম না? স্যারের কথা শুনে সবাই কিছুটা থমকে গেল আর রবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার। স্যার এবার একদম পিছনে থাকা রবিকে দাঁড়াতে বলো। রবি দাঁড়িয়ে স্যার কি বলে তা শুনতে প্রস্তুতি নিল। হয়তো সবার মতো ছোট লোক খ্যাত বলে অপমান করবে, ঠিক সেটাই হলো। রবি দাঁড়াতেই স্যার জিজ্ঞাসা করলো, এই ছেলেকে তুমি এখানে কি করছো? স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। এটাই আমার প্রথম দিন, তাই আমাকে আপনি বা এখানে থাকা কেউ চেনে না। রবির কথা শুনে স্যার কিছুটা রেগে গিয়ে বলল, তোমার রুল কত? স্যার, 126। 6টা মাস যাচ্ছে আর তুমি এতদিন পর ভার্সিটিতে আসছো? স্যার, আমি। রবিকে আর কোনো কথা বলতে না দিয়ে স্যার নিজের খাতা দেখে বলল, এখানে 126 বলে কেউ নেই, 125 পর্যন্ত আছে। স্যার, আমি ট্রান্সফার হয়ে আসছি। কাল ট্রান্সফার হয়েছি আর আজ ক্লাস করতে আসছি। ও, তাই তো বলি, এমন খ্যাত মার্কা ছেলে আমাদের ভার্সিটিতে আসলো কিভাবে? স্যারের কথা শুনে রবি মাথাটা নিচু করে ফেললো আর ক্লাসের সবাই হাসাহাসি শুরু করলো। রবি মাথা নিচু করলেও তার কেন জানি এসবে খুব ভালো লাগছে। মনে মনে সে ভাবছে,
আজ যদি এমন না হতাম, এই নিষ্ঠুর মানুষগুলো গরিবের সাথে কি করে তা বুঝতেই পারতাম না। রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যার নিজের মতো রবিকে অপমান করে যাচ্ছে। স্যারের কথা শেষ হলে রবি মাথা নিচু রেখেই বসে পড়ল। এই ভার্সিটিতে সব বড় লোকের ছেলেরা পড়াশুনো করে, পড়াশুনো না টাইম পাস করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, বাবার টাকা নষ্ট করতেই আসে। তবে দুই একজন আছে পড়ালেখা করার জন্য। যারা ভালো পড়াশোনা করে তারা কখনো কাউকে অপমান করে না, কাউকে ছোট করে কথা বলে না, সবার সাথে খুব সহজে মিশে যায়। রবি মাথা নিচু করে বসে আছে। স্যার ক্লাস করে যাচ্ছে, স্যারের কথা রবি শুনছে আর মাথা নিচু করে আছে। একদম পিছনের সিটে রবি একা বসে আছে। হঠাৎ ভার্সিটির ভিসি ক্লাসে আসলো। সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করে, সবার মতো রবিও দাঁড়িয়ে যায়। স্যার সবখানে দেখে একদম পিছনের রবির দিকে তাকিয়ে সবাইকে বসতে বলল। সবাই বসে গেল, স্যার রবিকে দাঁড়াতে বলল। সবাই মুচকি হাসছে, সবার মতো স্যার হয়তো রবিকে অপমান করবে। রবিকে স্যার সামনে আসতে বলে, সে সামনে এলো। স্যার রবিকে দেখিয়ে বলল, হয়তো তোমার অনেকে জানা না ওর নাম। ও হচ্ছে রবিউল হাসান। ও খুব মেধাবী ছাত্র। স্যারের কথার মাঝখানে রবি একটা কাশি দিল। স্যার সাথে সাথে কথা ঘুরিয়ে নিয়ে বলল, রবিউল হাসান আগামীকাল এখানে ট্রান্সফার হয়ে আসছে। তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। যাই হোক, রবিকে তো তোমরা সবাই চেনো। এখন তোমাদের পরিচয় দেওয়া রবিকে। স্যারের কথা শুনে কয়েকজন তো অবাক হয়ে বলেই উঠল, কি এই ক্ষেতকে আমাদের পরিচয় দেব? অসম্ভব। স্যার ধমক দিলে সবাই চুপ হয়ে যায়। স্যার একপাশ থেকে নাম বলতে বলে নিজেদের মতো তাদের পরিচয় দেওয়া শুরু করে। রবি খেয়াল করে দেখছে তাদের মধ্যে অনেকের মুখে রাগ আর থমকানোর সরে তাদের নাম বলছে। রবি এসব দেখেও সবাই নাম জেনে নিল। ফিসি স্যার রবিকে সামনে বসতে বলল। রবি ছোট করে বলল, না স্যার, সমস্যা নেই, পেছন থেকে সবাইকে ভালো করে দেখা যায়। সবার সাথে কথা শেষ করে ফিসির স্যার চলে গেল। রবি ঠিক পিছনে গিয়ে আবারও বসে পড়ল। স্যার নিজের মতো ক্লাস করতে শুরু করলো। পূর্ণ সময় ক্লাস করে স্যার রবির দিকে তাকিয়েই বলল, আজকের ক্লাসটি করাতে পারলাম না। রাগী গলায় এটা বলে স্যার চলে গেল। রবি মাথা নিচু করে পিছনের সিটে বসে আছে আর ভাবছে। যারা শিক্ষা দেয় তারাই যদি ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাহলে এই জাতি শেষ হয়ে যাবে। রবি মাথা নিচু করে এসে ভাবছে। তখনই সে বুঝতে পারলো তার দুপাশে কেউ এসেছে। রবি মাথা তুলে তাকিয়ে দেখে দুটো ছেলে তার পাশে বসে আছে। রবি মাথা তুলছে, দেখছে তারাই বলল, হাই, আমি নীল। আর আমি? তাকে আর বলতে না দিয়ে রবি বলে উঠল। রাফিন। রবির কথা শুনে রাফিন কিছুটা হেসেই বলল, তার মানে ভিসি স্যার যা বলল তা আসলে সত্যি? রাফিন রবিকে কিছু বোঝাতে চেয়েছে, সেটা রবি বুঝলেও না বোঝার মতো করে আবারও জিজ্ঞাসা করলো, স্যার কি বুঝিয়েছে? তুমি কেউ মেধাবী, সেটাই। কথা বলার মাঝখানে সামনের দিকে তাকিয়ে হঠাৎ রবি কিছুটা থো হয়ে যায়। এই বোধহয় রবি নিজেকে হারিয়ে ফেলবে। কথা বলার মাঝখানে সামনের দিকে তাকিয়ে রবি হঠাৎ থো হয়ে যায়। এই বোধহয় রবি নিজেকে হারিয়ে ফেলবে। একটা মেয়ে সেই ক্লাসে প্রবেশ করলো। দেখতে মাশাআল্লাহ, যে কেউ ফিদা হয়ে যাবে। রবি সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশে রাফিন রবিকে কিছুটা ধাক্কা দিয়ে কল্পনার জগৎ থেকে ফিরিয়ে আনলো আর বলল, কিরে, কই হারিয়ে গেলি? না মানে কোথাও না। আপনারা কিছু বলবেন? আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বলবি। আজ থেকে নীল আর আমি তোর ফ্রেন্ড। এমনিতেই এখানে সব বড় লোকের কাছে আমরা অবহেলিত। আমার যে না অবস্থা, কেউ আমার ফ্রেন্ড হবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত অবাক হওয়ার কিছু নাই, আমরা এখন থেকে তোর ফ্রেন্ড। নীল এই বলে হাত বাড়িয়ে রবির সাথে হ্যান্ডশেক করলো। একটু পর ক্লাসে একটা স্যার প্রবেশ করে। নীল আর রাফিন তার সাথে বসে আছে। স্যার ক্লাস শুরু করে। রবি সেই মেয়েটার দিকে একটু পরপর তাকাচ্ছে। এই অদ্ভুত সৌন্দর্য নিয়ে মেয়েটার দিকে রবি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। পাশে থাকা নীল আবারও হালকা ধাক্কা দিয়ে বলল, কি, কার দিকে এভাবে তাকিয়ে আছিস জানিস? না তো, মেয়েটা বেশ সুন্দর। বেশি তাকিয়ে থাকিস না, অর্ণি দেখলে তোর অবস্থা খারাপ হবে। রবি বুঝতে পারল তাহলে এই মেয়ের নামই অরুণী। না, মেয়ে তো নয়, যেন বলে আকাশ থেকে নেমে আসা কোনো পরী।
স্যার এদিকে ক্লাস করে যাচ্ছে, রবির মোড় অন্যদিকে। প্রায় সে ক্লাস শেষ হয়ে গেল, অরণি সোজা রবির সামনে আসে দাঁড়িয়ে যায়। প্রথমে রবি তেমন খেয়াল না করলেও পাশে নীল হালকা ধাক্কা দিয়ে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। রবি অরণিকে এত কাছ থেকে দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ে। অরণি থমকানোর স্বরে রবিকে বলে, কি ব্যাপার, এখানে কি মেয়ে দেখতে আসিস নাকি? সেই কখন থেকে দেখছি আমার দিকে তাকিয়ে আছিস। রবি কিছু না বলে চুপ করে মাথা নিচু করে ফেলে। যদি এখন রবি কিছু বলে বা করতে যায়, সব কিছু ভেস্তে যাবে। রবি কোনো কথা বলছে না দেখে অরণি আবারও চিৎকার করে পড়ে উঠল। কি হলো, কথা কি কানে যায় না? এবার রবির দিকে তাকিয়ে সবাই হাসছে। রবি অরণিকে বলল, আপনি অনেক সুন্দর, তাই একটু দেখছিলাম। রবির এমন কথা শুনে সবাই জোরে হেসে উঠল। আর অরণি তো বেশ রেগেই গেল। অরণি কিছু বলতে যাবে, ঠিক তখনই স্যার ক্লাসে চলে এলো। অরণি নিজের সিটে চলে যেতে যেতেই বলল, ক্লাস শেষ হলে তোকে দেখে নেব। অরণি চলে গেলে রবি বসে পড়ে। এইভাবে একটার পর একটা ক্লাস শেষ হতে গেল। রবি যখন চলে আসতে যাবে তখনই পিছন থেকে কেউ একজন ডাক দেয়। রবি ফিরে দেখে নীল আর রাফির পিছনে দাঁড়িয়ে। রবি তাদের দিকে যেতে চাইলে মাঝখানে অরণি কোথা থেকে যেন চলে আসে। তার সাথে অয়ন আর আরিয়ানও আছে। রবি বুঝতার বাকি নেই যে এখানে ঝামেলা হতে পারে। নীল আর রাফিন হয়তো এই জন্য তাকে ডাকছিল। রবি কোনো ঝামেলায় পড়তে চায় না, তাই সোজা উল্টো দিকে ফিরে চলে আসতে যাবে তখনই পিছনে কেউ শার্টের কলার ধরে ফেলে। রবি তখনই পা কাঁপা শুরু হয়ে যায়। না, এটা ভয়ে পা কাঁপা নয়, আত্মরক্ষা বা বিপরীতে কেউ থাকলে তাকে নিবাস করেন। রবির পা কাঁপছে দেখে অরণির সহ সবাই হেসে ওঠে। রবি নিজের অজান্তে অরণির হাসির প্রেমে পড়ে যায়। সে নিজে মুচকি হেসে ওঠে। আর এই হাসি দেখে আরিয়ান আরও ভয় পেয়ে যায়। আরিয়ান মনে করছে এই হাসি কোনো হাইডার মুখে দেখেছিল সে, খুব ভয়ঙ্কর, কিন্তু কোথায় দেখেছে সেটাই মনে পড়ছে না। অরণি রবিকে বলল, বলেছিলাম না, তুই ক্লাস শেষ করে বের হলে তোকে দেখে নেব। তাহলে এখন দেখা শেষ হলে আমি আসি। বাসায় ছোট্ট বোন একা আছে। কেবল আসলাম, বল এভাবে তাকিয়েছিলি কেন? একটা পরী যদি কারোর সামনে থাকে তাহলে কি সে তাকাবে না? নিজের সৌন্দর্য প্রশংসা শুনে অরণি কিছুটা খুশি হলো বটে, কিন্তু কেউ যে তার দিকে তাকালে, তাকে মারতে পারলে অরণির আরও ভালো লাগে। অরণি বলল, না, তুই খারাপ নজরে আমার দিকে তাকিয়েছিলি, এখন তার শাস্তি তুই পাবি। দেখুন, হ্যাঁ আমি তাকিয়েছিলাম, কিন্তু সুন্দর অনেক আপনি, এর থেকে আর বেশি কিছু না। আর সরি, আসলে তাকানোটাই আমার ভুল হয়েছে। এই বলে রবি চলে আসতে যাবে তখনই আরিয়ান রবিকে ঘুরিয়ে খুশি মারতে যাবে, ঠিক তখনই অরিয়ানি তার হাত ধরে ফেলো আর আরিয়ানকে বলল, বাদ দাও, আজকে ভালো লাগছে না। তারপর রবিকে বলল, শোন, আর কখনো যদি আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তোর পা হাত ভেঙে দেব। রবি চুপ করে মাথা নিচু করে সেখান থেকে কিছুটা পর চলে এলো। নীল আর রাফিন দৌড়ে রবির কাছে এলো। রবি কারোর সাথে কথা না বলে চলে গেল। ভার্সিটি ছুটি, তাই অনেকেই চলে যাচ্ছে। রবির পেছন পেছন নীল আর রাফিনও চলে এলো। রবির পাশে এসেই বলল, কি হলো, আজ অরণি এত ভালো হলো কেমনে? রবি নীলের কথা কোনো জবাব না দিয়ে নিজের মতো হাঁটতে লাগলো। রাফিন বলল, তোর বাসা এখান থেকে কতটুকু দূরে? রাফিনের কথা জবাব দেওয়াটা দরকার মনে করে বলল, এই তো সামনের মোড়ে গিয়ে ডানে 5 মিনিট গেলেই আমাদের বাসা। বাসায় কে কে আছে বলবি না তো? না, বাসায় তেমন কেউ নেই, মা আর ছোট বোন আছে। তো তোদের বাসা কোন দিকে? আমাদের বাসা তো এই দিকে। ওকে যা, তাহলে ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাবি তো ঠিক আছে, তোর নাম্বারটা দিয়ে যা। নাম্বার নিয়ে কি করবি? প্রতিদিন তো দেখা হবেই। আরে লাগবে, আর মেয়েদের মতো তোর নাম্বার দিতে সমস্যা কই? আচ্ছা নে। রবি নিজের নাম্বার দিল তাদের। দুইজন চলে গেল। রবিও নিজের বাসায় চলে এলো। কলিং বেল দিতেই ছোট্ট বোন হ্যাপি এসে দরজা খুলে দিল। রবি ভার্সিটিতে যাওয়ার সময় হ্যাপি রবিকে দেখেনি। ওই সময় হ্যাপি নিজের রুমেই ছিল। আর যখন ফিরল তখন রবিকে দেখে সে চোখ বড় বড় করে ফেলল। ভাইয়া, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা? এইসব ড্রেস কই পাইছো? কাল কিনেছিলাম। কি, তুমি এইসব কাপড় কিনেছো?
ভার্সিটির জন্য নতুন কাপড় কিনলাম। ভাইয়া, তোমার আলমারিতে এর থেকে 1000 গুণ ভালো কাপড় আছে, আর এসব পরেই তুমি ভার্সিটি গেছো? আমি জাস্ট ভাবতেই পারছি না। এতক্ষণ ধরে রবি বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। পিছন থেকে মা ডাক দিয়ে বলল, কি রে হ্যাপি, কার সাথে কথা বলছিস? মা, ভাইয়া ভূত হয়ে গেছে। ছোট বোনের কথা শুনে রবি না হেসে পারল না। যদিও এতক্ষণ ধরে মন খারাপ ছিল তার, কিন্তু এই পিচ্ছি বুড়ির কথা যে কারো মন ভালো হয়ে যাবে। রবি হ্যাপিকে ঠেলে দরজার সামনে থেকে সরিয়ে নিজের রুমে চলে গেল। একদম গোসল দিয়ে বের হলো। দুপুর 2টা বাজে, তাই সবাই খেতে বসলো। হ্যাপি এক লোকমা খাচ্ছে আর রবির দিকে আর চোখে তাকাচ্ছে। রবি বুঝতে পারলো এখনও হ্যাপি রবির কথা চিন্তা করছে। রবি বলল, এই পিচ্ছি, কি চিন্তা করছিস এত? ভালো করে খা। দেখ ভাইয়া, আমি 10ম শ্রেণীতে পড়ি, তুমি আমাকে নার বার পিচ্ছি বলো কেন? জানো আমার কত ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। পিচ্চির কথা শুনে রবির কাশি উঠে গেল। পাশে থাকা পানির গ্লাসে হাত নিয়ে এক নিমিষেই সবটা পানি খেয়ে শেষ করলো। এই পিচ্ছি বলে কি? এমনিতেও দেখি কোথায় কোথায় বিয়ের কথা বলে। রবি যত কথা বাড়াবে এই পিচ্চি বুড়ি ততই পেঁচাবে। খাওয়া শেষ হলে রবি নিজের রুমে চলে যায়। নিত্যদিনের মতো রবি গিয়ে শুয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর হ্যাপি দরজার সামনে এসে ভেতরে যাওয়ার পারমিশন চায়। রবি ভিতরে যেতে বললে হ্যাপি টেবিলের ওপরে তার হাতে থাকা 2টা চা রেখে রবির পাশে বসে পড়ে। রবি উঠে একটা চা হাতে নেয়, অপরটা হ্যাপি নেয়। হ্যাপি তখনই রবিকে বলে, ভাইয়া, একটা কথা বলবো? বল, কি বলবি? আমরা এখানে আসছি 2 মাস হলো, তুমি এই সময়ের মধ্যে কেমন যেন হয়ে গেছো। মানে আগে ছিলে একরকম আর এখন পুরো ভিন্ন হয়ে গেছো। হায়রে পাগল, আসিতে ঠিক আগের মতো, শুধু পোশাকটা একটু চেঞ্জ হলো, আর কিছু না। না ভাইয়া, তোমার চালচলনও কেমন যেন হয়ে গেছে। রবি হেসে বলল, ঠিক আছে, তুই এসএসসি এক্সাম শেষ করে তারপরে তোকে সিআইডিতে দিয়ে দেব। এত সন্দেহ কেন হয় তোর, বুঝি না আমি। হ্যাঁ, আমি কিছু বললেই আমাকে সিআইডি সিবিআইতে দিয়ে দিবে, খালি এক কথা। কপাল, তো এত সন্দেহ করিস কেন বল, পুরো সিআইডিদের মতো। তোমার কাছে কিছু একটা জানতে চাইলেই সেটা তোমার কাছে সন্দেহের কিছু হয়ে যায়। আচ্ছা, এসব বাদ দেই। তোকে বলছিলাম চা কফি এসব খাবি না, তাও তুই দেখি আমার থেকে বেশি চা খাস। তো খেলে শেষ হয়ে যাচ্ছে নাকি? জানিস না তুই, শেষ হয়ে যাচ্ছে যে সেটা। ভাইয়া তুমি না। কথা বলতে বলতে দুজন হেসে উঠল। রবি হ্যাপিকে চা কফি খেতে নিষেধ করে, কারণ চা কফি খুব মারাত্মক। যেমন সিগারেট বা অন্যান্য নেশাদ্রব্য জিনিসের মতো। যে চা খায় সে চা না খেয়ে থাকতে পারে না, না খেলে ভীষণ মাথা ব্যথা শুরু হয়। তাই হ্যাপিকে চা কফি খেতে বারণ করে। যদিও রবির কথা হ্যাপি একদম কানে নেই না। চা খাওয়া শেষ হলে হ্যাপি কাপ দুটো নিয়ে চলে যেতে চাইলে রবি বলে, শোন, আমার কাপড়গুলো একটু ধুয়ে দিস তো। কোন কাপড় যেগুলো পরে বের হলে? সেগুলো। হ্যাঁ আইসে, তোমার ওই কাপড়ে আমি হাত লাগাবো এটা কেমনে ভাবলে তুমি? আচ্ছা হয়েছে, ধুয়ে দিতে হবে না, যা সর এখান থেকে। হ্যাপি মুখ বাঁকা করে চলে যায়। রবি হাসতে হাসতে নিজের কম্পিউটারের সামনে বসে পড়ে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হ্যাপি মুখ বাঁকা করে চলে যায়। রবি হাসতে হাসতে নিজের কম্পিউটারের সামনেই বসে পড়ে। এইদিকে আরিয়ান আর অয়ন বাসায় গিয়ে খাবার খেয়ে ফোন হাতে নিয়ে দেখে তাদের ফোনে একটা করে মেসেজ, যেগুলো সিক্রেট একটা সাইট থেকে আসে, যেটাতে তারা আর তাদের টিম কাজ করে হ্যাকারের। তার মানে তারা মনে করলো নতুন কোনো কাজ আছে, তাই এমন মেসেজ আসছে। দুজন কম্পিউটারের সামনে বসে পড়ে। হঠাৎ দেখে তাদের সার্ভার সিস্টেম চেঞ্জ করতে বলছে। নর্মালি তারা সেটা ইগনোর করে দিল। তখনই হলো ধামাকা। ইগনোরের ক্লিক করার পরেই দেখলো তাদের সামনে থাকা ল্যাপটপ আর কম্পিউটার ডাউন হয়ে যাচ্ছে। দুজনে কিছু বুঝতে পারছে না হঠাৎ কি হচ্ছে এসব। অয়নের সাথে ঘটে যাওয়া ঘটনা এখন আবারও দুজনের সাথেই ঘটে গেল। আগের মতো স্ক্রিন অফ হয়ে গেল। কিছু সময় অন্ধকার থাকার পর একটা ভুতুরে ইমোজি আসলো, যেটা ধীরে ধীরে অদৃশ্য হতে আর একটা লেখা আসলো। লেখাটাই ছিল চাইনিজি ভাষায়। সেটার বাংলা, দেশের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়।
এই লেখা দেখে দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তাদের পুরো টিম মিলে বাংলাদেশে কিছু গোপন তথ্য বাইরে দিতে চাচ্ছে, কিন্তু কাকে দিতে চাচ্ছে সেটা অদৃশ্য হ্যাকারই জানে না। অয়ন আর আরিয়ানের উপর আরও একজন আছে, আর যার কথায় তারা সব সময় করে বেড়ায়। দুর্ভাগ্য হলেও সত্য, এতদিন কাজ করেও তাদের বসকে সেটা তারা এখনও জানে না। অয়ন আর আরিয়ানের হ্যাকারের পুরো সাইট হ্যাক করে নিয়ে অপর পাশে বসে থাকা হ্যাকার মুচকি হাসে। আরিয়ান আর অয়ন ভয় পেয়ে যায়, কারণ তারা যে দেশের ক্ষতি করছে সেটা জানতে পারলে তো তাদের জেল হবে। মামলা হলে আজীবন হয়তো জেলের চার দেওয়ালে বন্দি হয়ে থাকতে হবে। অয়ন আর আরিয়ান এবার একসাথে হয়ে গেল। দুজন আরিয়ানের বাসায় আসলো। এখান থেকে তারা ছদ্মবেশী সেই হ্যাকারে ট্র্যাশ করার চেষ্টা করবে। এইদিকে রবি কম্পিউটার থেকে উঠে ঘুমাতে গেল, কানের পাশে ফোনটা রাখলো। তখন তার মনে হলো কিছু একটা সে মিস করে ফেলছে। হয়তো সেই কম্পিউটারের কোনো জিনিস রবি আর কম্পিউটারের সামনে বসে মাথায় হাত দিয়ে চেয়ারের পিছনে দেখে কিছুটা হেলে গিয়ে চিন্তা করলো কি সেটা। হঠাৎ তার কিবোর্ডের পাশে চোখ গেল, যেখানে তার একটা পেন ড্রাইভ ছিল। সেটা এখন নেই। রবির ঘরে তো মার ছোট বোন ছাড়া কেউ নেই। মা এমনিতেই এই ঘরে আসে না, ঘর গোছানো হ্যাপির কাজ। তাই রবি চিন্তা করছে কোথায় গেল পেন ড্রাইভ। রবি ততক্ষণে হ্যাপিকে ডাক দিল। প্রথম ডাকে কোনো সারা শব্দ পায়নি, তাই রবি আবারও ডাক দিতে হ্যাপি এসে হাজির। এত রাগী হয়ে ডাকলো যে হ্যাপি দরজার কাছে এসে কাঁপতে শুরু করলো। রবি হ্যাপিকে দরজার পাশে দেখে ভিতরে আসতে বলল। ভাইয়া, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? সকালে আমি বের হওয়ার পরে আমার রুমে কে আসছে? বাসাইতে কেউ আসেনি, আর তোমার রুমে আমি ছাড়া তো কেউ আসে না। তাহলে তুই এসেছিস সকালে? হ্যাঁ, তুমি এলোমেলো করিয়ে সবকিছু বের হয়ে গেছে, তাই আমি এসে গুছিয়ে চলে গেলাম। এখান থেকে কোনো পেন ড্রাইভ নিছিস? এটার জন্য তুমি এভাবে চিল্লাচ্ছ? নিছিস কিনা তাই বল। হ্যাঁ, ওটা তোমার কিবোর্ডের পাশেই ছিল। আমি ভাবলাম হয়তো তুমি ভুলে সেখানে রেখে গেছো, তাই ওটা তোমার বিছানার বালিশের নিচে রাখলাম। হ্যাপির কথা শুনে রবি কিছুটা স্বস্তি পেল। এই পেন ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যদি ভুলেও এটা খারাপ কারো হাতে পড়ে তাহলে অনেক বিপদ হতে পারে। যদিও পেন ড্রাইভে একটা কোড দেওয়া আছে, কিন্তু সেটা ভেঙে ফেলে ভেতরের তথ্য দেখা তেমনটা কঠিন কাজ নয়। রবি কম্পিউটারের সামনে থেকে উঠে বিছনা থেকে পেন ড্রাইভটা হাতে নেয়। হ্যাপিকে বলে, আচ্ছা, আমার জিনিস যেটা যেখানে থাকে সেখানেই রাখবি। তাই বলে এত চিৎকার করবে? বেশি হয়ে গেল নাকি? যদিও হাসির জন্য কথাটা বলেছিল, কিন্তু হ্যাপি রাগ করে চলে গেল। রবি পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনল না। কি আর করার, রবি আবারও শুয়ে পড়ে। তিনি একটু ঘুমালে রাত জেগে কাজ করা যায়। এইদিকে আরিয়ান আর অয়ন কম্পিউটারের সামনে বসে অদৃশ্য হ্যাকারকে খোঁজার চেষ্টা করলো। কিবোর্ড যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাতে লাগলো। অনেক চেষ্টা করে একটা অ্যাক্সেস নিতে পারছে না তারা। সেটাতে একটা কোড খুঁজছে অয়ন। নিমিষে সেই কোডটা ভেঙে ফেলল। দুইজন দুইজনের দিকে তাকিয়ে একটু হাসলো। কোডটা ভাঙতেই একটা পেজ ওপেন হলো। ওখানে লেখা আছে, মাত্র খেলা শুরু, দেশের তথ্য পাচার করতে গিয়ে তোরা নিজেদের মৃত্যু ডেকে আনলে। দুজন লেখাটা দেখে বুঝতে পারলো তারা এই কোডটা ভাঙতে পেরেছে ঠিকই, কিন্তু সেটা অপর দিকে থাকা অদৃশ্য হ্যাকার চেয়েছে বলে। এবার তারা অদৃশ্য হ্যাকারে খুঁজতে আরও ট্র্যাক করছে। প্রথমে তারা অদৃশ্য হ্যাকারকে হতে পারে সেটা চিন্তা করলো। তাদের শত্রুপক্ষে থাকা সবার লিড চেক করলো। তাদের মধ্যে যে বা যারা আরিয়ান বা অয়নের সাথে বেশি ঝামেলা করে তাদের ল্যাপটপ, কম্পিউটার, এমনকি ফোনও হ্যাক করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাদের মধ্যে কেউ নেই যে আরিয়ান বা অয়নের সাইট হ্যাক করবে বলে মনে হয়। বেশ কিছু সময় চেষ্টা করেও যখন হ্যাকারকে খুঁজে পেল না, তখন আরিয়ান আরও দুইজন হ্যাকারের সাথে কথা বলল, যাতে এই অদৃশ্য হ্যাকার কে বা কারা জানতে পারে। সবাই সিদ্ধান্ত নিল রাত 2টায় তাদের কাজ করবে। যে এই হ্যাক করেছে তার সব কিছু হ্যাক করবে। চারজনই একসাথে কাজ করলে অবশেষে কিছু পাবে যা দিয়ে হ্যাকারকে চিহ্নিত করা যায়।
অয়ন আর আরিয়ান কাজ করছিল। হঠাৎ চাঁদিয়ে এলো আরিয়ানের ছোট বোন রোহানি। অয়নের সাথে কথা বলে রোহানি নিজের রুমে চলে গেল। অয়ন আর আরিয়ান দুইজনে খেয়াল করছে রোহানি যখনই তাদের একসাথে কাজ করতে দেখে তখনই হেসে চলে যায়। আর ইদানিং অয়নের সাথে রোহানি একটু বেশি কথা বলার ট্রাই করে। রোহানি চলে গেল। আরিয়ান আর অয়ন চা খাচ্ছে আর কম্পিউটারে বিভিন্নভাবে ট্রাই করছে ভিক্টিমকে ধরার, কিন্তু ভিক্টিম যে রাঘবওয়াল সেটা তাদের কল্পনার বাইরে। রবি ঘুমাচ্ছে। একদম সন্ধ্যা হয়ে গেল, তখনও ঘুমিয়ে আছে। হঠাৎ গায়ে পানি পড়তে বিছানা থেকে লাফ দিয়ে উঠল। ভাবছে পানি এলো কোথা থেকে। সামনে তাকিয়ে দেখে হ্যাপি দাঁড়িয়ে আছে হাতে গ্লাস নিয়ে। রবি পানির গ্লাস আর হ্যাপির হাসি মুখ বুঝতে পারলো এই পানি আকাশ থেকে পড়েনি, বরং ছোট বোন হ্যাপি ইচ্ছা করে ফেলিয়েছে। রবি তাকে বলল, কিরে, তুই আমার এই স্বাদের ঘুম ভাঙলি কেন? ভাইয়া, এটা কি তোমার স্বাদের ঘুম ছিল? স্বাদের ঘুম নয় তো কি, কত সুন্দর একটা। রবি এটুকু বলে থেমে গেল। তখনই হ্যাপি জিজ্ঞাসা করলো, কত সুন্দর কি ভাইয়া? কিছু না, এই ঘুমটা না ভাঙলেও পারতি। খুব বেশি করে ফেলেছি না? আমার কথা আমাকে বলিস আবার, যা এখান থেকে। হ্যাপি হাসতে হাসতে বলল, যাবই তো। মনে আছে ঘুমানোর আগে আমার সাথে কি করেছো? সেই প্রতিশোধ নিলে এখন পানি ঢেলে। নিলাম তো। বলো কি এত সুন্দর যার কারণে তোমার ঘুম ভেঙে গিয়ে কষ্ট হচ্ছে? তুই এসব বুঝবি না। বলো না, এমন করো কেন? খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই পানি ঢেলে সেটা শেষ করে দিলি। না, স্বপ্নেই পানি ঢাললি। তো ভাবি কেমন ফুচকা রান্না করতে পারে তো? মানে কি, আমি স্বপ্ন দেখছি বললাম, কোনো মেয়েকে সে স্বপ্নে দেখছি তা বলিনি। আর সোজা ভাবি বানিয়ে দিলি, বুঝলাম না। তোমার সুন্দর রোমান্টিক গল্প কেমন হবে তা আমি ভালোই জানি। কপাল একটু বেশি জানিস তুই। যা এখন এখান থেকে। যাবো, উঠে ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। হ্যাঁ যা, আসছি। হ্যাপি চলে গেল। রবি ফ্রেশ হয়ে বের হয়ে সোজা নাস্তা করতে চলে যায়। মা পাশে বসে আছে। রবি বলল, মা, তোমার মেয়ে অনেক পেকে গেছে, বিয়ে দিতে হবে। রবি কথা শেষ করতে না করতে হ্যাপি বলে উঠল, হ্যাঁ, খালি বিয়ে করতে মন চায়। মা কিছুটা দূরে বসেছিল, তাই হ্যাপির কথা শুনতে পায়নি। রবি ঠিকই শুনতে পেয়েছে, তাই রবি হ্যাপিকে বলল, কি বললি তুই? না মানে বই বই পড়তে মন চায়, মানে পড়াশোনা করতে, বিয়ে না তো। তুমি খালি বেশি শোনো। এখন রবি কিছু বলে সেটা আর মায়ের বিশ্বাস হবে না, কারণ হ্যাপির কথা মা বেশি বিশ্বাস করে। হ্যাপি এমন ফাজলামি করে তাও কেউ কিছু বলে না, কারণ সবার ছোট বোন, আর তাই সবার আদর আর আশকারাবি মাথায় উঠে গেছে। আর সবাই ছোট বলে কেউ কিছু বলে না, যদিও একটু কিছু বলে তো সারাদিন খাবার বন্ধ চুপচাপ খান্না করে যাবে, এই কারণে কেউ কিছু বলে না। নাস্তা করছে রবি। মাকে বলো, মা, তোমার মেয়ে আমার গায়ে পানি ঢেলেছে কেন? জিজ্ঞেস করো। আমি কি জানি, তোরা জানিস ওসব। ওখানে আমাকে জড়িয়ে লাভ নেই। মায়ের কথা শুনে হ্যাপি তো হেসেই যাচ্ছে মিটমিট করে। তখনই রবি বলে উঠল, কিরে, হাসছিস কেন? বল, কেন পানি ঢাললি? সেই 2 ঘন্টা ধরেই রাখছি, তাও ওঠো নাই, তাই পানি দিয়ে ঘুম ভাঙালাম। যদি জানতাম ভাবি ছিল থুকু স্বপ্নেই ভাবিকে দেখছো, তাহলে আর এমন করতাম না। খুব বড় হয়ে গেছিস। কথা বলতে বলতে নাস্তা করে রবি নিজের রুমে চলে গেল। ফোন হাতে নিয়ে দেখে কম্পিউটারে 2টা সিগন্যাল দিয়েছে। রবি কম্পিউটারের সামনে বসে পড়ে আর মুচকি হাসে। কথা বলতে বলতে নাস্তা করে রবি নিজের রুমে চলে গেল। ফোন হাতে নিয়ে দেখে কম্পিউটারে 2টা সিগন্যাল দিছে। রবি কম্পিউটারের সামনে বসে পড়ে আর মুচকি হাসে। কিছু সময় কম্পিউটারে ঘেটে হেসে উঠে পড়ল। আজ রাতে তার কিছু কাজ আছে, তাই আরেকটু ঘুমিয়ে নেওয়া উত্তম। রবি আবারও ঘুমিয়ে পড়ল, কিন্তু হ্যাপি তো আর এমন শান্তিতে ঘুমাতে দেবে না। রাত 11টা হতেই ডিনার করার জন্য ডাক দিল। ঘুম থেকে উঠে ডিনার করে নিল। পড়াশোনা শেষ করে হ্যাপি ঘুমিয়ে গেল। রবি বসে পড়ল একটা কম্পিউটারের সামনে। এইদিকে অদৃশ্য হ্যাকারের খোঁজ করতে অয়ন আর আরিয়ান বসে পড়লে কম্পিউটারের সামনে। সাথে যুক্ত হলো আরও 2 জন। মোট 4 জন মিলে অদৃশ্য হ্যাকারকে খুঁজবে, যে অয়নের পর্ণ সাইট আর 2 জনের হ্যাকিং সাইট হ্যাক করে নিয়েছে। রাত যতই যাচ্ছে অপারেশনের সময় ততই ঘড়িয়ে আছে।
রাত 1:30 অয়ন আর আয়ান দুজন কম্পিউটারের সামনে বসে সিস্টেম ঠিক আছে কিনা দেখছে। সবকিছু চেক করে দুজন চা খেয়ে দিল যাতে ঘুম দেওয়া আসে। আর একটু সময় হতে আরও দুজন যোগ হলো। 4 জন মিলে এখন সেই অদৃশ্য হ্যাকারের সিস্টেম হ্যাক করবে। ধীরে ধীরে কিবোর্ড দ্রুত গতিতে হাত চালাতে লাগলো। অনেক চেষ্টার পরে অদৃশ্য হ্যাকারের আইপি অ্যাড্রেস বের করলো, কিন্তু একটা নয় অনেকগুলো আইপি পেল। সবার মতে ওই আইপিগুলোর মধ্যে যে কোনো একটা অদৃশ্য হ্যাকারে অবস্থান করেছে। অনেক বেশি আইপি, তাই সবগুলোকে ট্র্যাক করা পসিবল হচ্ছে না। কম্পিউটারের স্ক্রিনে ভালো করে তাকিয়ে দেখে কোথায় কোথায় ডাবল বা তার বেশি আইপি এসে থামছে। অদৃশ্য হ্যাকার তখন কম্পিউটারে কাজ করছিল, তখনই দেখলো কেউ তার সিস্টেম হ্যাক করছে। তখনই সে মুচকি হাসলো। কত বড় বোকা তারা, এই বলে আরও কিছুটা অট্ট হাসি দিল। 4 জন 4টি আইপি ধরে নিল, যার মধ্যে একটাতে অদৃশ্য হ্যাকার থাকতে পারে। আরিয়ানের বাবা একটু ক্ষমতাসীন ব্যক্তি, তাই আরিয়ানের ফোন দিয়ে থানায় বলতেই পুলিশ সেই আইপি অ্যাড্রেসগুলোতে চলে গেল, কিন্তু 3টা জায়গায় কিছু পেল না। সে জায়গায় আরিয়ান আর অয়ন একসাথে গেল। গিয়ে তারা অবাক হয়ে যায়। একটা পুরনো ঘর যেটাতে কেউ থাকে না, না কোনো মানুষ থাকার উপযোগী এটা। সেখানে কিছু না পেয়ে ফিরে আসতে গিয়ে অয়নের চোখে একটা চিরকুট পড়ে। অয়ন সেটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে, চোর চুরি করবে, মালিক তো পাহারা দেবে। এই লেখাটার কোনো মানে তারা বুঝতে পারল না। হঠাৎ দেখে সেখানে একটা ছেলে এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। আয়ান ছেলেটাকে দেখে চিনতে পারল না। বারান্দায় লাইট জ্বালিয়ে আর ছেলেটা কম্পিউটারের সামনে গিয়ে বসলো। দূর থেকে এইটুকুই দেখা যাচ্ছে, এত রাতে কারো বাড়িতে ঢোকা ঠিক হবে না। অয়ন কিছুটা আন্দাজ করতে পেরেছে, হয়তো ওখানেই বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকটা কিছু জানে, কিন্তু এখন তো সেখানে যাওয়া যাবে না। হতাশ হয়ে ফিরে এলো সবাই, কিন্তু আয়ান এত সহজে তো আর হার মানার কথা না। বাসায় এসে আবার কম্পিউটারের সামনে বসে পড়লো, কিন্তু একই কম্পিউটার ওপেন হচ্ছে না কেন। হঠাৎ আরিয়ানের ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখলো নতুন যে 2টা হ্যাকার নিল তাদের থেকে একজন ফোন করেছে। আরিয়ান ফোন কানে নিল। যার পেছনে আমাদের লেলিয়ে দিয়েছে সে সাধারণ কেউ না, ওর থেকে দূরে থাকাই উত্তম। আমাদের কম্পিউটার সহ সব সিস্টেম হ্যাক করে ফেলেছে সে। আমার মনে হয় সে আর কেউ নয়, আর কে। আরকে কথাটি শুনতেই আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল। অয়ন পাশে বসা ছিল। আরিয়ানের এই অবস্থা দেখে সে বসা থেকে উঠে গেল। আরিয়ানকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ফোন ফেলে দিলি কেন? আরিয়ান কিছু বলছে না। মাটিতে পড়ে যাওয়ার ফোনে এখনো কথা হচ্ছে, অপর পাশে এখনো কিছু বলে যাচ্ছে। অয়ন মাটি থেকে ফোনটা তুলে কানে দিল। অপর দিক থেকে বলছে, আমরা কিছু করতে পারিনি, বরং উল্টো আমাদের সিস্টেমটাকে হ্যাক করে নিয়েছে আরকে। আমাদের কম্পিউটারের কিছু তথ্য ছিল যেগুলো আরকের হাতে গেলে আমাদের মৃত্যু অবধারিত। তাই আমরা কম্পিউটার ভেঙে ফেলেছি। এতক্ষণে মনে হয় আরকে আমাদের লোকেশন বের করে ফেলেছে। তাই আমরা এখানে সব পুড়িয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি। যদি বাঁচতে চাও তাহলে তোমরাও পালিয়ে যাও। পরবর্তী কোনো হেল্প চাওয়ার আগে কার সাথে লাগতে যাচ্ছ সেটা বুঝে নেবে। এই কথাগুলো বলে অপর পাশ থেকে ফোন কেটে দিল। অয়ন হ্যাকিং জগতে নতুন বললেই চলে, তাই আরকে সেটা তার কোনো ধারণাই নেই। আয়ান এখনো আগের মতো শক্ত হয়ে আছে, মূর্তি নেই। অয়ন পাশ থেকে আয়ানের গায়ে হাত দিতে সে ভয় পেয়ে গেল। এইটুকুতেই চমকে উঠল। অয়ন বলল, কি হলো, সবাই তো ভয় পাচ্ছে কেন? আর কেই বাকে? আমার বিশ্বাস হচ্ছে না এটা হতে পারে। কি হয়েছে, কিছু না বললে বুঝবো কেমনে? তুই এই জগতে একদম নতুন, তাই কিছু জানিস না কে এই আর কে। আর আমরা সবাই জানি সে মারা গেছে, তাহলে এখন কিভাবে আসলো বুঝতে পারছি না। শুরু থেকে বল কি হয়েছে। আর আমাদের সাথে অপর পাশে কাজ করছিল যারা, তারা নাকি নিজেদের কম্পিউটার ভেঙে ফেলেছে। এত কিছু কেন করলো? সেই হিসাবে আমাদের কম্পিউটার ভেঙে ফেলা উচিত, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমাদের সব কিছু এতক্ষণে আর্কের হাতে চলে গেছে। সে খুব দ্রুত, যার দেখায় তার থেকেও 100 গুণ বেশি চলে। যেমন? সে কারো অ্যাক্সেস নিতে চাইলে যখন ইচ্ছে পারে। যখন আমাদের কাজ 1% দেখাই, তখন তার কাজ 100%। তাহলে তো আমাদের সব ডাটা তার কাছে চলে গেছে। আমি সেটা শতভাগ শিওর। তাহলে এখন আমাদের কি হবে? তত কিছু জানি না। সে চাইলে আমাদের এক্ষুনি পুলিশে ধরে দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। তবে আমাদের মনে হয় না সে আমাদের ক্ষমা করবে। আমাকে শুরু থেকে একটু বল, আসলে কি করে সে? সবাই এত ভয় পেয়ে কেন? আমাদের কি করা উচিত এখন? শুরু থেকে শোন তাহলে। তখন আমি সদ্য হ্যাকিং জগতে পা রাখি।
শুরু থেকে আমাদের কাজ শেখানো হতো সাদা হ্যাকারের মতো, কিন্তু আমাদের টিমের অনেক কাজ শিখে সে কাজের অপব্যবহার করে আমাদের যে কাজ শেখাতো সে কখনো আমাদের সামনে আসেনি। হঠাৎ একদিন নিউজে জানতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে 200 কোটি টাকারও বেশি হ্যাকাররা হাতে নিয়েছে। তখনই আমরা এই নাম শুনি, পরে সব টাকা ব্যাক করে দেয়। এই আরকে আর ওই ডাকাতির সাথে জড়িত সব হ্যাকারকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যারা এই হ্যাকিং করেছিল তারা কম পাওয়ারফুল ছিল না, কিন্তু আরকের কাছে তারা কিছু না। আর আরও দুটো লোক আছে, একজন মাফিয়া আর একজন টপ হ্যাকার। আরকের পরে তার অবস্থান হ্যাকিং জগতে। একজন রাশেদ, সে মাফিয়া, আরকের ডান হাত। অপরজন মাহমুদ, সে হ্যাকিং জগতে আরকের পরে আছে, আর সে হলো আরকের বাম হাত। সবাই এই আরকে নাম শুনছে, কখনো সামনে থেকে কেউ দেখেনি। এখন যদি আরকে আমাদের ডিফেন্স সিস্টেম সত্যি হ্যাক করে তাহলে আমাদের রক্ষা নাই। তাই আমাদের এইখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দেশ থেকে পালাতে হবে, নয়তো জেলে কিংবা মাটির নিচে সাদা কাফনে আবদ্ধ হতে হবে। এত ভয়ঙ্কর সে? ওর পুরো নামই বাকি। আর আরকে মানে কি? অনেক ভয়ঙ্কর। সে যখন রেগে যায় তখন নাকি ওর চোখ ভয়ঙ্কর লাল হয়ে যায়। ওর পুরো নাম বা আরকে নামে কেউ জানে না। চল এখন এখান থেকে পালাই, নয়তো থাকলে হয়তো মৃত্যু, নয়তো জেলে থাকতে হবে। চল ভারতে চলে যাই। পাগল নাকি? ভুলেও ওখানে যাওয়া যাবে না। আমাদের দেশের ডাটা চুরি করার প্ল্যান ছিল ভারতের এজেন্টের। এখন যদি ওখানে যাই আর ডাটা দিতে না পারি তাহলে ওখানে আমাদের মেরে ফেলবে, আর আবার তাদের আগে আরকের লোকে আমাদের শেষ করে দিতে পারে। তাই ভারতে না গিয়ে আমি আমেরিকা চলে যাব। ওখানে বড় দেশ, আমাকে সহজে খুঁজে পাবে না, আর ওখানে আমার আত্মীয় আছে, তাদের সাথে থাকতে পারবো। তাহলে আমার কি হবে? তুইও কোনো দেশের বাইরে চলে যা, ভুলেও ফিরে আসিস না, কারণ আরকে সহজে কিছু ভুলে যায় না। আচ্ছা, তাহলে আমি দুবাই চলে যাব। ওখানে আমার চাচা আছে, তাদের সাথে থাকবো। দুইজন দু দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের অগ্রসরে কম্পিউটারে অটো সিস্টেম হওয়া একটা সফটওয়্যার দিয়ে আরকে সব শুনে ফেলে। এমন ইঁদুরের মতো অবস্থা দেখে আরকে হেসে ওঠে। যা করতে পারবে না তা করলে ভুল তো হবেই, আর সেটা যদি অপরাধ হয় তো শাস্তি পেতেই হবে, আর যদি সেটা রাষ্ট্রবিরোধী হয় তো। এমন ইঁদুরের মতো অবস্থা দেখে আরকে হেসে উঠল। যা করতে পারবি না তাই করলে ভুল তো হবেই, আর সেটা যদি অপরাধ হয় তো শাস্তি পেতেই হবে, আর যদি সেটা রাষ্ট্রবিরোধী হয় তো। সকালে ছোট বোন হ্যাপির ডাকে ঘুম ভেঙে যায় রবির। ঘড়িতে তাকে দেখে 9টা বাজে। রবি আবারও শুয়ে পড়লো। হ্যাপি আবারও ডাকতে শুরু করলো, ভাইয়া উঠ না কেন, কত বেলা হয়েছে। পরে উঠবো, যা এখন ঘুমাতে দে। উঠবি নাকি পানি ঢালবো? আরে যা না, পরে উঠবো, আর একটু ঘুমাই। তোমার সাথে কেউ দেখা করতে আসছে। কে ওটা? ভাবি। তুই যাবি এখান থেকে নাকি? যাবো না, আগে উঠ, আর না উঠলে লাথি দিবা কেমনে? যা না প্লিজ, ঘুমাতে দে। এটা একটা বড় সমস্যা। যতই না করুক না কেন, হ্যাপি এমন মানবেই না। যতক্ষণ রবিকে ঘুম থেকে তুলতে না পারে ততক্ষণ এভাবে কথা পেঁচিয়েই থাকবে। এক প্রকার বাধ্য হয়ে রবি উঠে গেল। রবিকে উঠে দেখে হ্যাপি তাড়াতাড়ি চলে গেল, নয়তো রবি দৌড়ানো দিবে সেটা ভালোই জানা আছে তার। রবি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলো। হ্যাপি আগে থেকেই বসা ছিল। যখনই রবি নাস্তা মুখে দিবে তখনই হ্যাপি বলে উঠল, ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কি করছো? আমার কথা বাদ দে, তুই কিভাবে দেখলি সেটা বল। না মানে কি, সারা রাত ফোন নিয়েছিলি তাই তো? আরে না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, উঠে দেখি তুমি কম্পিউটারে কাজ করছো। প্রায় 4টা বাজে ওই সময়। তুই এত কিছু দেখলি? দেখছি তো, সাথে দেখলাম নিচে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। এদিক সেদিক দেখে তারা চলে গেল। চুপ, আর কোনো পাকনামি করিস না, সোজা নাস্তা করে নেই। আচ্ছা ঠিক আছে, এখানে আর কতদিন থাকবো? আমার একটু কাজ বাকি আছে, কয়েকদিনের মধ্যে শেষ হবে, তারপর না হয় চলে যাব। কি কাজ তোমার এত, বুঝি না। ছোট বোনের কথা শুনে রবি কিছুটা হেসে উঠল। নাস্তা শেষ করে রবি আবারও গিয়ে কম্পিউটারের সামনে বসে পড়লো। দুইজনের 2টা মেল করলো, সাথে কিছু ছবি পাঠিয়ে দিল। তারপর রবি ভার্সিটির দিকে রওনা দিল।
এইদিকে আরিয়ান আর অয়ন পালিয়ে যেতে সবকিছু ঠিক করে নিল। দুজনেই পালাতে গেলে ছোট্ট একটা জঙ্গল পার হতে হবে। আরিয়ান আর অয়ন দুইজনেই গাড়ি নিয়ে চলে যাচ্ছে। একটু একটু বৃষ্টি হচ্ছে। কিছুটা পথ বাকি জঙ্গল থেকে বের হওয়ার। ঠিক তখনই হলো সমস্যা। দুজনের জন্য 3টা গাড়ি, একটাতে দুইজন বসে আছে। সামনে একটা গাড়ি আর পিছনে একটা গাড়ি। হঠাৎ সামনে গাড়িটা থেমে যায়, পিছনে 2টা গাড়ি খুব জোরে ব্রেক করে। অয়ন আর আরিয়ান সামনের দিকে হেলে পড়ে। হালকা বৃষ্টি হচ্ছে। হঠাৎ সামনে তাকে দেখে কালো পোশাক পরিহিত অনেক লোক হাতে গান নিয়ে বের হচ্ছে। আরিয়ানের বুঝতে বাকি নেই যে এখানে রাশেদ আছে। সবাই কালো কাপড় পরে আবদ্ধ, তাই কাউকেই চেনা যাচ্ছে না। দুজন যখন গাড়ি থেকে নামতে যাবে তখনই গুলি করতে থাকে রাশেদের লোকরা। ভয়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। রাশেদের ইশারা করলে অয়ন আর আরিয়ানকে তাদের গাড়িতে তুলে রাশেদ একটা গাড়িতে তুলে নেয়। অয়ন আর আরিয়ানের সব লোকেরা দাঁড় করায় সোজা করে। সবাই সামনে রাশেদের লোক গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন আর আরিয়ানের সব লোক সোজা হয়ে দাঁড়ালে রাশেদ সবাইকে বলে, এখানে কি হয়েছে তা যেন কেউ জানতে না পারে। যখন অয়ন আর আরিয়ানের কথা জিজ্ঞেস করবে তাদের পরিবার, তখন সবাই বলবে তাদের এয়ারপোর্টে দিয়ে এসেছে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে তোমাদের পরিবার তো আছে। তারপর রাশেদ ইশারা করতে অধরা নামের একটা মেয়ে গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসে আরিয়ান আর অয়নের লোকগুলোকে দেখায়। ওখানে সবার পরিবারের ছবি আছে, আর প্রতিটি পরিবারের দিকে দুজন বন্দুক ধরে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না। সবাই ভয় পেয়ে যায় আর বলে রাশেদ যেমন বলেছে তারা তেমনই করবে। অধরা হলো রাশেদের কাছের একজন। সে একজন হ্যাকিং আর সাপড়ের শুটার। উড়ান্ত পাখি থেকে শুরু করে নিক্ষেপ করা তীরকেও ভালো মতো শ্যুট করতে পারে। এই লেডি শুটার যেন পুরো একটা বাঘিনী। রাশেদ অয়ন আর আরিয়ানকে নিয়ে সোজা একটা গোডাউনে চলে গেল। দুইজনকে একটা রুমে রেখে দিল। তারা এখনো অজ্ঞান হয়ে আছে। এইদিকে রবি ক্লাসে গিয়ে বসে পড়ে। সিম্পল ড্রেস আগের মতোই। ক্লাসের পিছনে গিয়ে বসে। নীল আর রাফিনও রবির সাথে আছে। হঠাৎ স্যার রবিকে দাঁড় করালো। কিছু প্রশ্ন করলো, রবির ঠিক মতো জবাব দিল। তারপর বসে পড়লো। 2টা ক্লাস শেষ হতে ভিসি স্যার আসলো। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। স্যার বলল কাল নাকি সবাইকে একটা এক্সাম দিতে হবে, আর এক্সামে যে ভালো নাম্বার পাবে তার নাম ভিসি স্যারের অফিসে স্বর্ণাক্ষরে লেখা হবে। হঠাৎ এমন কথা শুনে সবাই চমকে যায়। এমনকি রবিও এমন কথা শুনে চমকে যায়। এক রাতেই বা কি শিখতে পারবে সবাই। ছাদ চলে গেল, কানাকানি শুরু হয়ে যায়। কি বলে গেল সবাই মাথার উপর দিয়ে গেল। হঠাৎ রবি চোখ পড়লো সামনের বেঞ্চের দিকে। সেখানে বসে আছে অরণি, যা রবিকে বারবার তাকাতেই বাধ্য করে। রবি অরণির দিকে তাকাতেই সে দেখে ফেলল ফাঁকি ছাড় ক্লাসে চলে আসছিল। নয়তো অরণি এসে রবিকে রাগ ছাড়ত। রবি, নীল আর রাফিন পিছনে বসে, তাই পিছনে আসতে কথা বলে স্যার দেখবে না, এই সুযোগটা কাজে লাগালো রবি আর তার বন্ধুরা। কিরে, এই অরণি মেয়েটা এমন কেন, আর এত অহংকার করে কেন? সে তো অনেক কাহিনী, চল বাইরে গিয়ে বলি। এখানে কথা বললে স্যার আর বাকিদের সমস্যা হবে। ওকে চল তাহলে বাইরে যাই। ক্লাস শেষ হলে এই মেয়ে আবার কি না কি করে হিসেব নেই। রবি, নীল আর রাফিন বাইরে চলে গেল। অরণি রবির চলে যাওয়া দেখে রাগের চোখে তাকিয়ে রইল। অরণির চোখে যেন রবিকে ঘিলে খাবে সেই অবস্থা। 3 জন বাইরে গিয়ে একটা বড় ফুল গাছের নিচে বসে পড়ল। তারপর রবি বলল, তো বল মেয়েটা এমন কেন? বলক বাবার মেয়ে বলে কথা, আর সৌন্দর্য যেন তাকে কয়েকগুণ বেশি অহংকারী করে তুলছে। আর মেয়েটা এত দেমাগি যে কেউ ওর দিকে তাকালে যতক্ষণ ওই ছেলেকে মারতে পারছে ততক্ষণ তার শান্তি লাগে না। কি বলিস? কাল তো আমাকে কিছু করেনি, বরং আরিয়ান আর অয়ন যখন আমাকে মারতে যাবে তখন অরণি তাদের বাধা দিছে। আমরাও সেটা দেখে বেশ অবাক হলাম। কিভাবে করলো সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না এখনো। 3 জন কথা বলছিল, তখনই সেখানে কার উপস্থিতি বুঝতে পেরে রবি তার দিকে তাকালো। রবি ভূত দেখার মতো চমকে উঠল, কারণ এতক্ষণ ধরে যাকে নিয়ে আলোচনা করছিল সে অরণির সামনে দাঁড়িয়ে আছে। নীল তো অরণিকে দেখা মাত্রই দৌড় দিল। এইদিকে নীলের পালানোতে রবির হাসি পাচ্ছে, অপরদিকে অরণির উপস্থিতিতে ভয় হচ্ছে। মেয়েটা যত সুন্দর তার থেকেও ভয়ঙ্কর। বুকে হাত, রবির দিকে অরণি। রবি আর রাফিন আস্তে আস্তে দাঁড়ালো। নীল তো অনেক আগেই ভেঙে গেছে। রবি অরণির দিকে তাকিয়ে আছে।
অরণি কি যেন ইশারা করলো, তখনই রবিনও দৌড়ে পালালো। মাঝখানে একা চিপাই পড়ে গেল রবি। অরণি রবিকে বলল, বসো। জি। একটু অবাক হলো রবি, কারণ এতদিন তো অরণি তুই করে বলতো, কিন্তু আজ হঠাৎ তুমি করে বলছে। একটু তো অবাক হওয়ারই কথা। রবি তখনই ঠায় দাঁড়িয়ে রইল। অরণি আবারও বলল, কি হলো, বসো। জি হ্যাঁ, বসছি। নাম কি তোমার? অরণি, থুকু, রবিউল, রবিউল হাসান। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, না মানে। রবি কথা বলা দেখেই অরণি বুঝতে পারলো রবি ভয় পাচ্ছে। ছেলেদের একটাই সমস্যা, কারণ রমণী যদি তার পাশে থাকে তবে সে খুব ভীতু হয়ে যাবে। যদি কোনো পারমাণবিক বোমার সামনেও দাঁড় করিয়ে দেওয়া হয় তবু সাহসটি দাঁড়িয়ে রবে। কিন্তু নারী তার কথায় নাই বা বলে। রবি ভয় পাওয়া দেখে অরণি সোজা রবির পাশে বসলো। এবার রবি আরও ভয় পেয়ে গেল। না, এটা শান্তি পাওয়ার ভয় নয়। কোনো রমণী যখন পাশে বসে থাকে তখন ছেলেদের যে অবস্থা হয় সেই ভয়। বুকে ধূপ ফুফানি শব্দ ক্রমশ বাড়ছে। অরণি শান্ত হয়ে মিষ্টি গলায় বলল, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বাঘ বা ভাল্লুক কোনোটাই নই। সবাই তো আপনাকে অনেক ভয় পায়। তাই বলে তোমাকেও পেতে হবে নাকি? হ্যাঁ, আমিও আপনাকে অনেক ভয় পাই। আপনি না, তুমি করে বলবে এখন থেকে, ঠিক আছে? একটা কথা বলবো? বলো, সমস্যা নেই। আপনি এত ভয়ঙ্কর কেন? রবির কথা শুনে অরণি এবার রেগে গেল, বসা থেকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে রবির ঠোঁট কাঁপতে লাগলো। এই বুঝি কথা শুনিয়ে দেবে, নয়তো চোর থাপ্পড় দিবে। কি ভয় লাগে না? হ্যাঁ, অনেক। তাই ভালো, যদি ভয় পাও তাহলে আমার কথা মতো তো চলবা, আর যদি না আলো তো। না না, চলবো। তাও তোমার এই ভয়ঙ্কর রূপ আমাকে দেখাইও না। বাহ, একসাথে এত পরিবর্তন, এটাই ভালো। আমার কথা মেনে চলবে আর তুমি করেই বলবে, ওকে? চলো এখন বাদাম খাবো। কি কি বললে? চলো বাদাম খাবো। কাল তো তাকিয়েছি বলে মারতে চাইলে, আজ বাদাম খেতে যাব, তাও একসাথে কিভাবে? আমি কি ইচ্ছে করে এমন করি নাকি? তাহলে কেন করো? পরে বলবো। চলো তো এখন বাদাম খাবো। ওকে চলো। অরণি আর রবি বাদাম খেতে চলে গেল। দুজনেই বাদাম নিয়ে বসে পড়ল। রবি অরণিকে জিজ্ঞাসা করলো কেন ভার্সিটির সবার সাথে খারাপ আচরণ করে। অরণি আর রবি বাদাম খেতে চলে গেল। দুজনে বাদাম নিয়ে বসে পড়ল। রবি অরণিকে জিজ্ঞাসা করলো কেন ভার্সিটিতে সবার সাথে সে খারাপ আচরণ করে। অরণি কিছু সময় চুপ থেকে বাদাম খেয়ে গেল। রবি আবারও জিজ্ঞাসা করলো, কেন এমন করো? সবাই তোমাকে ভয় পায়, খারাপ বলে, বুঝো তুমি এটা? আমি সব জানি, আমি বুঝি। তবে আজ থেকে আরও কারোর সাথে খারাপ আচরণ করব না। আসলে কি জানো, আমি প্রকৃত অর্থে অহংকারী কিংবা দেমাকি না, কিন্তু পরিস্থিতিতে পড়ে আমাকে এমন থাকতে হয়েছে। কি এমন পরিস্থিতি ছিল যার কারণে সবাই খারাপ বলে? আরিয়ান আর অয়ন, তাদের কারণে আমাকে এমন হতে হয়েছে। ক্লিয়ার করে বলো সব। তাহলে শুরু থেকেই বলি। ওকে। ভার্সিটিতে ভর্তির প্রথম কয়েকদিন পরে জানতে পারি এই পুরো ভার্সিটিটা অয়ন আর আরিয়ানের কথাই চলে। শুনেছিলাম যারা তাদের কথা শুনতো না, অর্থাৎ অয়ন আর আরিয়ানের কথা শুনতো না, তাদের অনেক খারাপ অবস্থা হতো। এমনকি অনেক মেয়েকে প্রপোজ করার পরে তারা যদি রাজি না হয় বলে তাদের মুখে অ্যাসিড মেরেছে এই অয়ন আরিয়ান। তারা যেন এই ভার্সিটিকে তাদের হাতের পুতুল বানিয়ে রাখছিল। আমার বাবারও কিছুটা ক্ষমতা আছে বলেই তারা আমাকে প্রেমের প্রস্তাব দেয় না কিংবা অ্যাসিড মারেনি। তবে তারা আমাকে নিষেধ করেছিল যাতে আমি কোনো ছেলের সাথে না চলাফেরা করি। তারা বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে তাকিয়ে থাকে কিংবা আমাকে প্রপোজ করে তখন অয়ন আর আরিয়ান দুইজন এবং আমি সহ আরও কয়েকজন মিলে ওই ছেলেটাকে মারব, এবং আমাদের মধ্যে যদি কেউ অন্যরকম কিছু করে তখন তাকেও আমাদের শাস্তি দিতে হবে। এই যেমন ধরো যদি কেউ ছেলেটাকে না মারে আমারে, তখন আমরা সবাই মিলে, মানে আমাদের টিমে যে ছেলেটাকে মারেনি বা মারতে নিষেধ করতো তাকে মারতাম। বিশ্বাস করো
এসব করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমারও একটা মন আছে, মানুষ যে অভিশাপ দেবে সেটাও আমি বুঝি, কিন্তু এই দুজনের ভয়ে আমি একদম কাবু হয়ে গেছি। বাধ্য হয়ে আমি তাদের সাথে হাত মিলিয়েছি। হ্যাঁতে হ্যাঁ বলেছি, নাতে না বলেছি। তারা যা বলেছি করেছি, তাই নিষেধ করেছে আমি পালন করেছি। ভয় ছিল আমার লাইফের, কখন জানি তারা আমাদের ওপর খেপে গিয়ে আমাকেও অ্যাসিড মেরে দেয়। জানো, কয়েক মাস আগে একটা খুব সুন্দর মেয়ে আমাদের ভার্সিটিতে আসে। আরিয়ানের চোখ পড়ে যায় ওই মেয়েটার দিকে। আরিয়ান সোজা মেয়েটাকে গিয়ে কফি খাওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা আরিয়ান যে খারাপ সেটা জানতো, তাই মেয়েটা যায়নি তার সাথে। পরের দিন শুনি মেয়েটাকে কেউ অ্যাসিড মেরেছে আর পুরো মুখে নিজেকে ঠিক রাখতে না পেরে আত্মহত্যা করেছে। শুধু এটা নয়, আরও অনেক ঘটনা আছে এমন। এখানে ড্রাগস ব্যবসা হয়, অয়ন আর আরিয়ান এসব পরিচালনা করে। বিভিন্ন নেশাদ্রব্য এখানে বিক্রি করে ভার্সিটির ছেলে মেয়েদের কাছে। কোনো স্যার তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। তাদের বাবার ক্ষমতা আছে, যদি কোনো একটা মিথ্যে মামলা ঠুকে দিয়ে স্যারদের জেলে পুরে দেয় তখন কি হবে? এই বলে সবাই চুপ হয়ে থাকে। জানো, আজ আমি অনেক খুশি। আজ থেকে হয়তো আর এমন পরিস্থিতি এখানে হবে না। যতদিন একটা মানুষ আছে, অপরাধ করতে সবাই ভয় পাবে। এক নাগারে অরণি কথাগুলো বলে গেল। এবার রবি জিজ্ঞাসা করলো, কোন এমন মানুষ যার কারণে অপরাধী অপরাধ করতে ভয় পায়? এমন একজন আছে যার কথা শুনে মন্ত্রী এমপি সবাই কাঁপে। বড় বড় মাস্তানও তার কথা শুনলে ভয়ে পালায়। তার নাম শুনেছে অনেকে, কেউ তাকে দেখেনি। অনেক গুণগান তো করলে, সে মহান ব্যক্তির নামটা তো বলো। তার নাম তো জানি না, তবে তার একটা উপাধি আছে, সেটা হলো আরকে। রবি আরকে শব্দটা শুনে কাশতে লাগলো। অরণির কাছে পানির বোতল ছিল, সেটা বের করে দিল। রবি পানি খেলো, তারপর বলল, আরকে তো মরে গেছে, তাহলে? তুমিও শুনেছো তাহলে তার নাম? হ্যাঁ, তাকে কে না চিনে? না, মরে যায়নি, অভিনয় করেছিল মরার। একটা ম্যাগাজিন বের হয়েছিল তার মৃত্যুকে ঘিরে। ওখানে লেখা ছিল আরকে তার 2 হাত রাশিদ আর মাহমুদ এবং বাকি অনেকে একটা মিটিং করেছিল। মিটিং শেষ করে যখন সবাই বের হয়ে গেল, তখন ভেতরে ছিল আরকে, রাশিদ, মাহমুদ। রাশিদ আর মাহমুদ যখন বের হয়ে আসে, তখনও আরকে বের হয়নি। হঠাৎ ওখানে একটা বিস্ফোরণ হয়। আরকে ছিল ভেতরে, তাই সবাই জানে সে মারা গেছে। লাশটাও কেউ পায়নি, হয়তো একদম ছাই হয়ে গেছে। সবাই এই বিস্ফোরণে আরকে হারিয়ে ফেলে, এটাই সবাই জানে। এর বাহিরে কি হয়েছে তা কেউ জানে না। তারপর তো কি হয়েছে জানি না, শুধু এটা জানি আরকে বেঁচে আছে। অয়ন আর আরিয়ানের থেকে জানলাম। আহা, তুমি এত প্রশ্ন করো কেন? তারা জানে, কারণ তারা অপরাধ করেছে অনেক বেশি, আর অপরাধ পূর্ণ হয়ে গেলে তাই আরকে চোখে পড়ে গেছে। কিছু দেশদ্রোহী কাজ করতে গিয়ে আরকের কাছে ধরা পড়ল তারা, তাই আজ অয়ন আর আরিয়ান দেশ ছেড়ে পালাচ্ছে। তাই তো বলছি, আজ থেকে এই ভার্সিটিটা স্বাধীন, কাউকে আর কষ্ট পেতে হবে না। তা তো হবে না, তুমি ঠিকই ভয় পাবা, নয়তো। রবির এমন কথা শুনে অরণি এবার হেসে দিল। আহা, হাসতে যে মেয়েটাকে এত সুন্দর লাগে তা রবির কল্পনার জগতের বাইরে ছিল। অরণি হাসিই যাচ্ছে। রবি এক পলকে তার দিকে তাকিয়ে আছে। অরণি হাসি থামিয়ে রবিকে বলল, কি হলো? এভাবে কি দেখছো শুনি? এভাবে হাসলে তো যে কেউ তাকিয়ে থাকবে। আমার তাকানো কি অস্বাভাবিক? ও মা, তা না, কিন্তু যেভাবে তাকিয়েছো প্রেমে পড়ে যাব তো। তুমি প্রেমে পড়বে, তাও আমার মতো খ্যাত ছোট লোকের? এটাও কি আমাকে মানতে হবে? প্লিজ এভাবে বলো না। আমি আমার আচরণের জন্য
তোমার কাছে ক্ষমা চাই। আমি তো বলেছি এসব আমি কখনো ইচ্ছে করে করিনি। আর না আমার এসব করে কোনো শান্তি হয়, বরং এখানে এসব করি আর বাসায় গিয়ে অনুশোচনা বোধ করি। তাও আমার কিছু করার ছিল না। যদি অয়ন আর আরিয়ান আমার খারাপ কিছু করে। এত ভয় পাও ওদের? খারাপকে সবাই ভয় পায়, আর ভালোকে তো ভালোবাসে। আসলেই তো। আচ্ছা বলো তো, তোমার প্রিয় রং কি? হঠাৎ কি এটা জিজ্ঞেস করলে কেন? না, তেমন কোনো ব্যাপার না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। নেভি ব্লু। তোমার? লাল সবুজ। বাহ, দেশপ্রেমী। কপাল এখানে দেশপ্রেমের কি হলো? অনেক কিছু তুমি বুঝবা না। আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি? আমার কিন্তু তোমাকে সুবিধার মনে হচ্ছে না। এত একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছ, মনে হচ্ছে আমি ঘুমে স্বপ্ন দেখছি। জি না, কোনো স্বপ্ন না। না মানে আমরা তো ফ্রেন্ড, একই সাথে পড়াশোনা করি। আচ্ছা বুঝতে পারছি, আর বলতে হবে না। আচ্ছা, অনেক সময় হয়েছে, আর একটা ক্লাস আছে, ওটা করবে না? না, আজ আর ক্লাস করব না। চলো আইসক্রিম খাবো। মানে কি? শোনো মিস, আমি তোমার বয়ফ্রেন্ড না যে বাদাম ফুচকা কিংবা আইসক্রিম খেয়ে গল্প করব। হলেও সমস্যা নেই। কি বললে? বুঝতে পারিনি। আমরা তো ফ্রেন্ড, তাই এসব বয়ফ্রেন্ড হতে হয় নাকি? চলো তো। রবির হাত ধরে টেনে তুলে নিয়ে যাচ্ছে আইসক্রিম খেতে। রবি মনে মনে ভাবছে, একটু আগেই তো বলো বয়ফ্রেন্ড হলেও সমস্যা নেই, আর এখন ফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে না। আইসক্রিম খেতে চলে গেল। দুজন বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ রবি বলে উঠল, আচ্ছা, তোমার কি কোনো স্বপ্ন আছে? স্বপ্ন? আছে। দুইটা স্বপ্ন আছে। কি কি বলো তো? একটা হলো বেশ ক্ষমতা লাভ করা, যার মাধ্যমে আমি খারাপ মানুষের মধ্যে আতঙ্ক হয়ে থাকব। আর দ্বিতীয়টা কি? সেটা তো অকল্পনীয়, জানি কখনো পূর্ণ হবে না, তাও আমার মানুষ স্বপ্ন থাকে আমারও আছে। তো বলো, তোমার সে স্বপ্ন কি? আমার দ্বিতীয় স্বপ্ন হলো আরকে সামনে থেকে দেখা। রবি এই কথা শুনে আবারও টাক্সি খেলো। এই মেয়ে বলে কি? রবি বলল, সবার অনেক বড় বড় স্বপ্ন আছে, আর তুমি এটাকে তোমার স্বপ্ন বানিয়ে নিলে। আমার মনে হয় সবার এই স্বপ্ন আছে, তারাও আমার মতো জানে কখনো তাদের স্বপ্ন পূর্ণ হবে না, তাও সবাই দেখে যায়, আমিও দেখে যাই। তুমি হয়তো তাকে দেখেছো বা দেখবে, তোমার যেন ইচ্ছে তাকে দেখার। মনে হয় না বিধাতা তোমার ইচ্ছেকে অপূর্ণ রেখেছে বা রাখবে। কি জানি, তারা তো আবার ছদ্মবেশে ধরতে লাইক করে। হয়তো দেখছি, কি জানি, হতে পারে। রবি আর অরুটি কথা বলছে। হঠাৎ রবির ফোন বেজে উঠল। রবি ফোন বের করে দেখে চিরচেনা একটা নাম্বার, কিন্তু কথা হয় না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আবির আর অরুণী কথা বলছে। হঠাৎ রবির ফোন বেজে উঠল। রবি ফোন বের করে দেখলো চিরচেনা একটা নাম্বার, কিন্তু আর কথা হয় না। রবি অরুণীর পাশে থেকে উঠে গেল, একটু দূরে গিয়ে ফোনটা ধরে কানে দিল। শিকারি শিকার করেছে, কেবল মুরগি বানানো বাকি। আর কিছু বলতে হয়নি, রবি সব বুঝে নিছে। তারপর ফোনটা কেটে দিল। অরির কাছে ফিরে আসতে সে বলল, কে ফোন করেছিল? গার্লফ্রেন্ড নাকি? খ্যাত, ছোট লোকের আবার গার্লফ্রেন্ড? ওই তোকে না বলেছি সরি, তারপরেও এভাবে কথা বলিস কেন শুনি? আরে বাপরে, রেগে গেলে কেন? তুই খটা দিয়ে কথা বললি কেন? ও এই ব্যাপার, আচ্ছা আর বলবো না। তো বলো, কে ফোন দিছে? রাফিন ফোন দিছে। রাফিন তো এই সময় ক্লাসে। হ্যাঁ, না মানে ক্লাস থেকে ফোন দিছে। কোথায় জিজ্ঞেস করতেছে। ও, তো তুমি কি বললে? না, তেমন কথা হয়নি। আচ্ছা, আমার বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? একটু কাজ আছে বাসায়, তাই যেতে হবে। ওকে, তোমার নাম্বারটা দাও। কেন, আমার নাম্বার নিয়ে কি করবি? আমরা তো ফ্রেন্ড, সো তোমার নাম্বার থাকবে না এটা কেমনে হয়? এত কথা বলো না তো, নাম্বার দাও।
রবির কথা শুনে অরণি এবার রেগে গেল। সে বলল। রবি অরণিকে তার নাম্বার দিয়ে বাসায় চলে এলো। কলিং বেল দিতে হ্যাপি এসে দরজা খুলে দিল। রবির কাপড়ের অবস্থা দেখে হ্যাপি এবার চোখ বড় করে তাকাচ্ছে। হ্যাপি কিছু বলতে চাবে তার আগে রবি রুমে চলে গেল। একদম গোসল করে শেষ হয়ে সোজা কম্পিউটারের সামনে এসে বসে পড়ল। কার সাথে কথা বলল প্রায় আধা ঘন্টার মতো। তারপর খাবার খেয়ে পুনরায় রুমে এসে পড়ল। একটু পর হ্যাপি 2 হাতে চা নিয়ে এলো। রবি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর কম্পিউটারের কিবোর্ডে হাত চালাচ্ছে। পাশে যে হ্যাপি বসে আছে কিছু বলছে, সেদিকে রবির কোনো খেয়ালে নেই। হঠাৎ হ্যাপি জোরে চিৎকার করে উঠল, ভাইয়া! এবার রবি কর্ণপাত হলো। বল, চিল্লাচ্ছিস কেন? এতক্ষণ ধরে যে বক বক করেই যাচ্ছি, শুনছো না কেন? আবার বল, কি বলবি? আজব, এতক্ষণ একটা কথাও শোনোনি? দেখতে পাচ্ছিস কাজ করতেছি, তাই শুনি নাই। আবার বল, কি বলবি? থাক, আর বলা লাগবে না, এত বিজি তুমি। আচ্ছা বল, কি বলবি? তুমি যখনই বাইরে যাও এমন খারাপ পোশাক পরে যাও কেন? কিছু কাজ করতেছি, তাই এমন পোশাকে যাই। আর কিছু বলবি? না থাকো, তুমি তোমার কম্পিউটার নিয়ে গেলাম আমি। হ্যাপির বলতে দেরি, কিন্তু চলে যেতে দেরি নয়, সে চলে গেল। এইদিকে অয়নের আরিয়ানকে রাশেদের লোকেরা মেরে অবস্থা খারাপ করে ফেলছে। রাশেদের টিম আছে, শ্রাবণ যে রাশেদের অবর্তমানে টিমকে কন্ট্রোল করে, শ্রাবণ অয়ন আর আরিয়ানকে এত মারলো যে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাশেদ থামতে বললে শ্রাবণ থেমে যায়। সবাই কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেয়। রাশেদ সবাইকে বাইরে অপেক্ষা করতে বলল। রুমে আছে শুধু রাশেদ, শ্রাবণ আর অধরা। সবাই বাইরে চলে গেল, তাই শ্রাবণ বলল, ভাই সবাই তো বাইরে গেল, আমাদের মধ্যে কি গুরুত্বপূর্ণ আলোচনা হবে? কিছু কথা আছে, দুইজন মনোযোগ দিয়ে শোন। তোমরা দুইজন ছাড়া আর আমার একটা সিক্রেট লেডি হ্যাকার আছে, আর সে এখানে আসবে। তার সাথে তোমাদের পরিচয় করে দেব। তার বাইরে আরো একটা বিশাল সারপ্রাইজ আছে তোদের জন্য। লেডি হ্যাকার? লেডি হ্যাকার। মেয়েটা আমাকে মনে হয় লাইকও করে। ভাই আপনিও তাও? রাশেদের তাকানো দেখে শ্রাবণ চুপ হয়ে যায়। রাশেদ আবারও বলল, আমরা সবাই জানি আমাদের আর কে এর কথা। সে তো অনেক আগেই মারা গেছে। সে আজ এখানে আসবে। মানে এইটা কিভাবে সম্ভব? ভাই জোকস করছেন কেন? সে মারা যায়নি, কিছু সময়ের জন্য নিজে একটু বিশ্রামে চলে গিয়েছিল। আজ এখানে আসবে একটু রাত হতে, সবাই রেডি থাকবে। রাত 9টা সে আসবে, সবাইকে রেডি করে রেখো। টিমের যে অবস্থা সে দেখলে খুব খারাপ হবে, সবাইকে একদম রেডি হয়ে থাকতে বলো। আচ্ছা ভাই। 3 জন 3 দিক চলে গেল। ধীরে ধীরে সময় যেতে লাগলো। সবাই আর কে আর রাশেদের সিক্রেট লেডি হ্যাকারের জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে বিকাল হতে রবি ছাদে গেল। চারপাশটা ভালো করে দেখলো। মুক্ত আকাশের ডানা মিলে উড়ন্ত পাখি। ছাদের এক পাশে ফুল গাছ, 2টো প্রজাপতি খেলা করছে। একটু পর রবি নিজের রুমে চলে গেল। হ্যাপিকে পড়তে বসতে বলো। যদি এমনিতেই পড়তে বসেছে সে। পাশের বাড়ির লামিয়া হ্যাপির সাথে খুব ভালো মিলে গেছে এই কয়েকদিনে। দুজনেই ভালো ফ্রেন্ড হয়ে গেছে। অনেক সময় দুজন একসাথে পড়তে বসে, কখনো হ্যাপির রুমে, কখনো লামিয়ার বাসায়। আজও লামিয়া আর হ্যাপি লামিয়ার বাসায় চলে গেল। রবি কম্পিউটারে বসে কাজ করছে। রাত প্রায় 9টা হতে রবি তার মায়ের কাছে গেল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। 9টা বাজে, এখন কোথায় যাবি? এই তো একটু বের হব, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। আচ্ছা, সাবধানে যাস। রবি বেরিয়ে পড়ল তার গন্তব্যের দিকে। এদিকে রাশেদ, শ্রাবণ, অধরা সহ বাকি সবাই বসে আছে আর্কের অপেক্ষায়। এদিকে হুট করে একটা গাড়ি এলো। এমন গোপন অবস্থায় গাড়ি চলে আসাটা স্বাভাবিক কিছু নয়। রাশেদের ফোনে একটা মেসেজ আসলো। এইদিকে গাড়িটা রাশেদের লোকেরা আটকে ফেল। না পাচ্ছে না পিছনে যেতে, না পাচ্ছে পিছনে যেতে, না পাচ্ছে সামনে আসতে, একদম গেটে গাড়িটা ধরে ফেলো। রাশেদের ফোনে মেসেজ আসতে সে শ্রাবণকে পাঠিয়ে দিল গাড়িটা নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত পরিচিত কেউ তাদের আনতে যাবে না, ততক্ষণ গাড়ি ছাড়বে না। শ্রাবণ গিয়ে নিয়ে আসলো। রাশেদ একটু বের হয়ে দেখে কার নিয়ে কেউ আছে। রাস্তা বুঝতে বাকি নেই এটা আর কে। একটু সামনে বসে গাড়ি থামলে গাড়ি থেকে বের হলো লেডি হ্যাকার রোহানি। আয়ানের বোন রোহানি হলো রাশেদের সিক্রেট লেডি হ্যাকার। পরিবারের সবার অগ্রসরের দেশে সবাই নিজেকে ভাসিয়ে দিয়েছে, হয়তো সেটা রাশেদের দিকেই তাকিয়ে। রাশেদ রোহানিকে দেখে নিজের মতো করে আবারও ভিতরে চলে গেল।
রোহানি গিয়ে সোজা রাশেদের পাশে বসে পড়ল। এই অবস্থা দেখে শ্রাবণের অধরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রাশেদ অধরাকায় সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ করে রাশেদ বলল, অধরা হচ্ছে আরিয়ানের ছোট বোন। অধরা যদিও আমাদের হয়ে কাজ করে, কিন্তু আরিয়ান আর অয়নের দেশদ্রোহীর খবর রোহানি আমাকে দিয়েছিল। হয়তো এটা রোহানির দেশপ্রেম। রোহানি রাশেদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাশেদকে বলল, চলো ভিকটিমদের একটু দেখব। তোমার ভাই হয়, এভাবে বলতে পারলে? দেশদ্রোহী অপরাধীরা কারোর ভাই হতে পারে না। ওকে চলো। চারজন মিলে অয়ন আর আরিয়ানকে দেখতে গেল। দুজন অজ্ঞান হয়েছিল। রাশেদকে ইশারা করতে শ্রাবণ গিয়ে তাদের মুখে পানি দিয়ে জ্ঞান ফেরলো। দুজন মারের চোটে ভালো করে কথা বলতে পারছে না। আরিয়ানের ছাপড়ের চোখে তার ছোট বোনকে এখানে দেখে অবাক হয়ে যায়। সে অবাক হয়ে রোহানিকে জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন? তোমার মতো দেশদ্রোহীকে শাস্তি দেওয়ার জন্য আমি দেশের কল্যাণে নিজেকে হারিয়ে দিয়েছি। রোহানির কথায় আরিয়ান অবাক হয়ে গেল। তার বুঝতে বাকি নেই যে রোহানি এতদিন আরিয়ান আর অয়নের গতিবিধি পর্যবেক্ষণ করছিল আর প্রতিটা আপডেট রাশেদকে দিচ্ছিল। হঠাৎ রাশেদের ফোনে একটা মেসেজ আসলে যেন তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে পিছনে পিছনে বাকিরাও। শ্রাবণ অয়ন আর আরিয়ানকে অজ্ঞান করে দেয়। তারপর রাশেদের পিছন পিছন সেও বের হয়ে আসে। রাশেদ সবাইকে থাকতে বলে গেটের দিকে চলে যায় আর বলে যায় আরকে 1 মিনিটের মধ্যে আসে। রাশেদ তাড়াতাড়ি গেটের কাছে চলে যায়। খুব দ্রুত গতিতে একটা বাইক এসে থেমে যায় গেটের সামনে। রাশেদ বাইকের পিছনে বসে পড়ল। বাইকারের মাথায় হেলমেট আর পুরো শরীর ভয়ঙ্কর পোশাকে বোঝা যাচ্ছে এটা আর কেউ নয়, আর কে। গেটের কাছে আসতে সেখানে থাকা লোকগুলো ভয় পেয়ে যায়। হঠাৎ মৃত্যু মানুষ তাদের সামনে। রাশেদ বাইকের পিছনে বসে পড়ল। তারা কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি। বাইক সোজা এসে থামলো অয়নার আরিয়ানের বেঁধে রাখা রুমের পাশে। মাথার হেলমেট খুলে দেখে ভয়ঙ্কর লাল চোখ, মুখে মাস্ক আর বাম হাতের তালুতে ছোট্ট করে লেখা আরকে। রাশেদ আর আরকে সোজা চলে যায় আরিয়ান আর অয়নকে বেঁধে রাখা রুমে। আরকের পিছন পিছন রাশেদও সেই রুমে ঢুকে পড়ে। যখন শ্রাবণ রোহানি অধরা রুমে ঢুকতে যাবে তখনই রাশেদ নিষেধ করে, কারণ আরকে এখন নিজের আসল চেহারা দেখাবে অপরাধের। রাশেদ আর আরকে ভিতরে চলে গেল। আরকে দেখে অয়নার আরিয়ান কেঁদে ফেললো, কারণ সেই বেঈমানদের কখনো ক্ষমা করে না। রাশেদ আর আরকে ভেতরে চলে গেল। আরকে দেখে অয়নার আরিয়ান কেঁদে ফেললো, কারণ সেই বেঈমানদের কখনোই ক্ষমা করে না। অয়নকে বলতে পারেন শ্রাবণ তো তাদের অজ্ঞান করে ফেলেছিল, তাহলে আবার জ্ঞান ফিরল কখন? শ্রাবণ যখন অজ্ঞান করে ফেলছিল তখন তাদের জ্ঞান ছিল, যাতে আর না মারে তাই অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। তাই তো আরকে রুমে আসার সাথে সাথে দুজন ভয়ে কাঁপতে শুরু করলো। অনেকদিন ধরে রাশেদ আর আরকের সাথে দেখা হয় না, তাই রাশেদ কিছুটা ইমোশনাল হয়ে আরকে জড়িয়ে ধরলো। কুশল বিনিময় শেষে আরকে 1 পা 2 পা করে আরিয়ানার অয়নের দিকে গেল। আরকের সামনে যাওয়ায় তাদের অন্তরাত্মা কেঁপে উঠল। চোখের জল মাটিতে গড়ে পড়লো। মুখে মাস্ক থাকায় আরকের আসল চেহারা দেখা যাচ্ছে না। রুমে রাশেদ, আরকে আর অয়ন। আরিয়ান ছাড়া কেউ নেই। অয়ন আর আরিয়ানকে যখন মারতেই হবে, নিজের চেহারাটা একটু দেখিয়ে নেওয়া উচিত মনে করলো আরকে। যখনই মুখে থাকা মাস্কটা খুললো, আরকে অয়ন বলে উঠল, তুই? হ্যাঁ আমি। আবারও সেই রহস্যময় হাসি, যেটা দেখে আরিয়ান ভয় পেত। সে বুঝতে পারত না এই হাসির মানে, মনে করতে পারেনি এই হাসি আদৌ কি দিত। যখনই সামনে এলো তখনই বুঝতে পারছে এই হাসির রহস্য। আরিয়ান সোজা আরকের পায়ে পড়ে গেল। ভাই, আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আপনাকে মারার প্ল্যান আমার ছিল না। এসব করেছে ওই ইন্ডিয়ান এজেন্টের চিফ নিয়াজ। সে তো নিজের দেশের জন্য অন্য দেশের ক্ষতি করবে, তাই বলে তুই এই দেশের সাথে বেইমানি করবি? ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। শেষ ইচ্ছে থাকলে বল, শেষ দিন আজ তোর। ভাই, মাফ করে দেন, আর জীবনেও এমন করব না। তুই আমার টিমে ছিলি, কাজ করতি দেশের জন্য। নিয়াজের কথায় তুই আমাকে মারার প্ল্যান বানালি, এটা তো খুব বড় একটা অপরাধ। ভাই, আর করে কথা বলতে না দিয়ে দুজনের মাথায় শুট করে দিল। অনেক দিন পর আরকে গুলি চালালো। বারুদের গন্ধ নাক দিয়ে সুখে কেমন যেন এক পৈশাচিক শান্তি পেল সে। হঠাৎ পিছন থেকে রাশেদ বলে উঠল, রবি। আর কেউ নয়। ভার্সিটি সে আনস্মার্ট,
খ্যাত ছেলেটাই হলো আরকে, মানে রবিউল হাসানের ছদ্মনাম আরকে। রবি আবারও মাস্ক পরে সেই রুম থেকে বের হয়ে গেল। রাশেদ রবিকে নিয়ে আর একটা রবি গেল। সবাই সেখানে বসে আছে, অর্থাৎ শ্রাবণ, অধরা আর রোহানি। রুমটা খুব ভালো করে সাজানো হয়েছে, সেটা রবি আসবে বলে। পাশের টেবিলে হঠাৎ ফোন বেজে উঠলো। রাশেদ ফোন হাতে নিয়ে দেখে ওটা আরিয়ানের ফোন, আর কল দিয়েছে চিপ নিয়াজ। রাশেদ রবিকে এই কথা বলল। সাথে সাথে রবি রাশেদকে ইশারা করলে কম্পিউটারের ফোনটা কানেক্ট করতে। রাশেদ ফোন কানেক্ট করে ফেললো কয়েক সেকেন্ডের মধ্যে। রবি কম্পিউটারের সামনে বসে গেল, কিবোর্ড হাতের কারিশমা দেখাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা রিসিভ করলো। অপাশ থেকে নিয়াজ বলল, আরিয়ান, আমাদের ডাটা পেতে আর কত সময় লাগবে? আর অল্প সময়, কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে কিছু করো তাড়াতাড়ি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আর একটু হলে কাজ শেষ। তাহলে কালই আমার সাথে দেখা করো। নতুন একটা ক্লু পেয়েছি, ওটা ইমেল বা অন্য উপায়ে সেন্ড করা যাচ্ছে না। কাল এসে দেখে যাও এটা দিয়ে কিছু করতে পারো কি না। ওকে, লোকেশন 88.4.59.565। ওকে, কাল বিকালে দেখা করছি। তারপর ফোন কেটে দিল। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে রবি কিছু দেখ, তখনই রবি নিজের গান বের করে শ্যুট করে দেয় রোহানির হাঁটুতে। এমন অবস্থায় রাশেদ সহ সবাই ভয় পেয়ে যায়। রোহানিকে শ্যুট করলো কেন, এটাই তার প্রশ্ন। পায়ে গুলি লেগে রোহানির হাত থেকে ফোন পড়ে যায়। রবি আবারও নিজের গান কমারে গুঁজে নেয়। রাশেদ সোজা এসে রবির সামনে দাঁড়িয়ে গেল। সবাই রুমে থাকলেও রাশেদের রাগ উঠে গেল। হঠাৎ এমন শ্যুট করে। রাশেদ কিছু বলতে যাবে, তার আগেই রবি গিয়ে রোহানির ফোনটা হাতে নিল আর রাশেদকে দিল। রাশেদের ফোন হাতে নিয়ে কিছুটা সময় দেখে নিজের কমর থেকে গান বের করে রোহানির মাথায় শ্যুট করে দিল। লাশ হয়ে গেল আরও একজন। বাকি 4 জন আছে রুমে। রবি ওরফে আরকে, অধরা, রাশেদ আর শ্রাবণ। শ্রাবণ রাশেদকে জিজ্ঞাসা করলো রোহানিকে শ্যুট করলো কেন। তারপর রাশেদ উত্তর দিল, সেও বেইমান, আর আমাদের ডিসকনারিতে বেইমানের অস্তিত্ব থাকে না। শ্রাবণ আবার বলল, কিছু বুঝলাম না ভাই। তখনই রবি নিজের মাস্ক করলো। শ্রাবণ আর অধরা রবিকে দেখে বেশ অবাক হলো, কারণ ওরা রবিকে আগেও অনেকবার দেখেছে। এমনকি শ্রাবণ রবির নামেও জানে, কিন্তু সে যে আগে সেটা জানতো না। রবির মুখ দেখে শ্রাবণ বলে উঠল, রবি? শ্রাবণ ভাই, আমি। মানে কিভাবে কে? আপনি ছদ্মবেশ ধরে চলতে পারেন, আমি পারি না। মানে? ওকে, সব বলছি। আমি আরকের কাজের কারণে আপনার এলাকায় এসেছি। আর দ্বিতীয় থাকলো রোহানির কথা। রোহানি আরিয়ানের আপন বোন না, কিন্তু তার এক বাসায়ও আছে। কিন্তু তারা এক বাসায়ও থাকে। আসলে হচ্ছে রোহানিও ভারতের একজন এজেন্ট, যেটা রাশেদ জানতো না, এমনকি আরিয়ানও জানতো না। এটা তার আপন বোন নয় যে এটা, কিন্তু আমি জানতাম। বছরখানেক আগে রোহানি ভারতের এজেন্টের হয়ে কাজ শুরু করে। আমার বেঁচে থাকা, এখানে আসা সব কিছু রাশেদ রোহানিকে বলেছে, আর রোহানি চিফ নিয়াজকে বলেছে। আমাদের মধ্যে আরও অনেক লোক আছে নিয়াজের। আজ এখানে যারা আছে সবাইকে শেষ করে দেব। তার মানে ভাই আপনি এতদিন ছদ্মবেশ ধরে আমাদের পাশে ছিলেন, কিন্তু আমি কিছুই জানলাম না। আমি জানতাম, দিও নাই তাই জানতে পারিনি। আর আপনি আমাকে আগের মতো তুমি করে বলবেন, সমস্যা নাই। কিন্তু ভাই। কোনো কিন্তু নয়। রবির কথায় শ্রাবণ চুপ হয়ে গেল। পাশে রোহানির লাশ পড়ে আছে। রবি হেঁটে রোহানির কাছে গিয়ে বলল, এই মেয়েটা রাশেদকে প্রেমের ফাঁদে ফেলেছে আর এসব করিয়েছে। আমি জানতাম নিয়াজ আরিয়ানের ফোনে কল দেবে, তাই আমি কম্পিউটারের ফোনটা কানেক্ট করতে বললাম, আর আমার ভয়েসকে আরিয়ানের ভয়েসে রূপান্তর করলাম, যাতে নিয়াজ বুঝতে না পারে এটা আরিয়ান নয়, রবি। আর নিয়াজ যে নাম্বার বলেছে সেটা লোকেশন নাম্বার। ওখানে আসলে নিয়াজ নেই, ওখানে আসলে নিয়াজ নেই, সে আছে ঢাকায়। আর সে লোকেশন বলেছে সেটা চট্টগ্রাম। নিয়াজ জানে আরিয়ান মারা গেছে। রোহানি প্রতি মিনিটের খবর নিয়াজকে জানাতো। সে হিসেবে নিয়াজ জানে আরিয়ান সেখানে যাবে না, যাবে শুধু আরকে, মানে আমি। রবি এসব বলে থেমে গেল। পাশে পানির বোতল ছিল, সেখান থেকে পানি খেলো একটু। তারপর রাশেদ কানে কানে কি বলল,
প্রেম তোকে অন্ধ করে দিচ্ছে, সেটা তুই বুঝতেও পারছিস না। আর যে তোকে ভালোবাসে তাকে তুই চিনতেও পারছিস না। মানে কে আমাকে? রাশেদ আর কিছু বলার আগে রবি বলল, রোহানি নয়, তোকে অধরা ভালোবাসে। মানে তুই কিভাবে জানিস? আমি আরও অনেক কিছু জানি যেটা তুই জানিস না। রবি রাশেদের কাছে থেকে কিছুটা সরে এলো, সোজা অধরার সামনে গিয়ে দাঁড়ালো। অধরা ভয় পাচ্ছে, সে মনে করছে এই বুঝে সে কর্ণফুল করলো আর তার মাথা খুলে উড়ে যাবে। ভাবি, আমার ভাইটাকে সামলে রাখবেন। আপনি তো সব জানেন, তাকে সামলানো আপনার পক্ষে ততটা কঠিন হবে না। অধরা ভয়ে ভয়ে কাঁপা গলে বলল, মানে? এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে রাশেদকে ভালোবাসেন সেটা আমি জানি। হয়তো ভয়ে বলতে পারেননি, কিন্তু সমস্যা নেই, আমি তো আছি। আপনি এসব কিভাবে জানলেন? ভাবি, ছোট্ট বাচ্চাদের মতো কথা বলবেন না তো। আমি আর কে, কখন কোথায় কি হচ্ছে সব আমি জানি। আপনার ভাই তো এসব বুঝে না। বেইমানের কারণে এসব কেউ বোঝে না। আমাদের লাইনে সবার মনে প্রশ্ন থেকে যায়, এই বুঝি কোনো ছলনাময় এসে পুরো সাম্রাজ্যর গুটিয়ে দেবে। তাই আমাদের জীবনে প্রেম জিনিসটা আসে না। যদি আপনি সত্যি আমার বন্ধুকে ভালোবাসেন তাহলে সোজা বিয়ে করে ফেলুন, নয়তো হারাতে হতে পারে। রবির কথায় অধরা বেশ লজ্জা পেল বটে, তাই তো মাথা নিচু করে ফেললো। রবি রাশেদের কানে কানে গিয়ে বলল, যদি অধরাকে তোর ভালো লাগে তাহলে বিয়ে করে ফেল। রাশেদ অধরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর ছোট করে বলল, ওকে। রবি আবার রোহানির লাশের কাছে গিয়ে এক চোখে কিছু সময় তাকিয়ে ভাবলো, কি ছলনাময় নারী তুমি! ভালোবাসার ফাঁদে ফেলে শেষ করে দিতে পারো পুরো দুনিয়া। চাইলে কিন্তু ভালোবেসে পুরো দুনিয়াকে তোমার মতো করে সাজাতে পারতে, কিন্তু তুমি তো ছলনাময়ী। এসব তো করার জন্য তোমার জন্ম। রবি শ্রাবণকে বলল, বাইরে তোদের যত লোক আছে সবাইকে সামনে থাকা খোলা মাঠে দাঁড় করাতে। আর রবির কথা শুনে শ্রাবণ যেন বসে না যায়। শ্রাবণের বুঝতে বাকি নেই যে আরো কতগুলো বেইমানের মাথা খুলি উড়ে যাবে। শ্রাবণের বুঝতে বাকি নেই যে আরো কতগুলো বেইমানের মাথার খুলি উড়ে যাবে। রবি রাশেদ অধরা রবি বসে অপেক্ষা করছে যাতে শ্রাবণ আজ শেষ হয়। রবির মাথায় হঠাৎ একটা আইডিয়া আসলো। এইদিকে শ্রাবণ সবাইকে খোলা মাঠে লাইনে দাঁড় করিয়ে আবার রবির কাছে ফিরে এলো। তখনই রবির আইডিয়াটা কাজে লাগলো। চিফ মিজানকে রবি আর রাশেদের আগে থেকে চিনে, তাই তো রাশেদের থেকে অনেক আগে থেকে নিয়াজের মুখের একটা মুখোশ বানানো আছে। সব কিছু চিফ নিয়াজের মতো করে শ্রাবণকে সাজিয়ে দিল। শ্রাবণ অবাকই হচ্ছে, তার সাথে কিছু জানি না। শ্রাবণ যখন সম্পূর্ণ চিফ নিয়াজের রূপ ধারণ করলো তখন রবি শ্রাবণকে বলল, শ্রাবণ ভাই, আপনি এখন এই রুমের পেছন দরজা দিয়ে বের হবেন আর ফিরে আসবেন সামনে দিয়ে। আমরা খোলা মাঠে থাকবো, সবার সাথে আমরা কথা বললো। আপনি হঠাৎ করে একটা শব্দ বলবেন, আর সেটা হলো ইসারি। এটা বললে হবে, বাকিটা আমরা বুঝে নেব। এটার মানে কি ভাই? ইসারি মানে বসে যাও। এটা বাস্কিউ ভাষার শব্দ, আর এটা শুধু তারা জানে যারা শুধু চিপ নিয়াজের হয়ে কাজ করে। বাকিরা এই শব্দ জানে না। তার মানে আমি নিয়াজের মতো সেজে সবার সামনে যাব আর এ শব্দ বলবো? যারা নিয়াজের হয়ে কাজ করে তারা বসে যাবে, তখন আমরা বুঝতে পারবো কারা নিয়াজের জন্য কাজ করে। একদম ঠিক বলেছেন, কিন্তু একটু ভুল আছে। ভুল? ওটা কি? সামনে এসে বলা যাবে না, একটু দূরে থেকে বলতে হবে, যাতে তারা বুঝতে না পারে কোথা থেকে এসব বলা হচ্ছে। ওকে, বুঝতে পারছি। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে আপনি যান, আর আমরা তাদের কাছে যাচ্ছি। আমরা কথা বলার মাঝখানে আপনি শব্দটা বলবেন। ওকে। শ্রাবণ দরজার পিছন দিয়ে চলে গেল। রবি রাশেদ অধরা সামনের দরজা দিয়ে সব লোকদের কাছে গেল। রবি সবার উদ্দেশ্যে বলল, আমি কে তা সবাই জানে। সবাই এটাও জানে যে আমি কোনো বেঈমানকে ক্ষমা করি না। কেউ দেশের বিরুদ্ধে কাজ করলে তার ক্ষমা এই বাংলার মাটিতে হয় না। রবি কথা বলছিল, হঠাৎ কেউ বলে উঠল, অনেক জোরে বলল, সাথে সাথে তিনজন মাটিতে বসে গেল। রবি একটা মুচকি হাসলো। শ্রাবণ নিজের মুখোশ খুলে রবির কাছে এসে দাঁড়ালো, বসে যাওয়া তিনজনকে সামনে আনলো। রবি সবার উদ্দেশ্যে বলল, আমি এই তিনজনকে নিয়ে যাচ্ছি আমার সাথে।
বাকি তোমরা ঠিকমতো কাজ করবে, ভুলেও কেউ বেইমানি করতে যাবে না। রবি 3 জনকে নিয়ে অয়ন আর আয়রানকে নিয়ে রুমে মেরে রেখে দিচ্ছে, সেই রুমে নিয়ে এলো। রাত প্রায় 10:30, কিন্তু চারপাশে এত লাইট যে দিনের আলোর মতো দেখা যাচ্ছে। 3 জনকে রুমে এনে বসলো। রবির পিছন পিছন রাশেদ, অধরা, শ্রাবণ আসলো। রবি সবার সামনে এসে মাস্ক পরে। রাশেদ পিছন থেকে বলল, এরা কি সেই বেইমান? এরা 3 জন নয়, 2 জন এখানে বেইমান। এরা তো 3 জন। একজন আমাদের লোক, বলতে পারিস একদম আমার লোক। কোনটা তোর লোক? এই অজয় হলো আমার লোক, বাকি 2 জন চিপ নিয়াজের লোক। কিছু বুঝলাম না। আচ্ছা বলছি, অজয় হলো একজন এজেন্ট, বাংলাদেশ এজেন্ট, আমার হয়ে কাজ করে। সে কাউকে জবাব দেয় না, শুধু আমাকে বলে তার সব কথা। এমনকি প্রধানমন্ত্রীও যদি তার জবাবদিহি চায় তাও সে মুখ খুলবে না, কেবল তার সব রিপোর্ট আমাকে দেবে। আমি জানতে পারি এখানে চিপ নিয়াজের লোকেরা ঢুকে পড়েছে, তাই আমি অয়সকে তোর টিমে ঢুকিয়ে দিলাম, আর চাল করে চিপ নিয়াজের লোকের সাথে হাত করে তার লোক বানিয়ে দিলাম। তারপর চিপ নিয়াজের সব খবর আমাকে দেয় অজয়। তার মানে এরা 2 জন আসল বেইমান? এখন এদের 2 জনের মাথার খুলি উড়ে যাবে। কথা বলতে দেরি, শুট করতে দেরি না, আবার 2টো লাশ পড়ে গেল। রবি অজয়কে আবারও রাশেদের লোকদের সাথে মিশে যেতে বলো। অজয় রবিকে সেলুট দিয়ে চলে গেল। রবি শুধু মাফিয়া তা নয়, সেদিন আরিয়ান নিয়াজের সাথে হাত করে রবি সাম্রাজ্য কুড়িয়ে দিতে চেয়েছিল, সব রবি আগে থেকে জানতো। কিন্তু বাংলাদেশের সিকিউরিটি এজেন্ট হেড রবিকে দেশের জন্য কিছু করতে বলছিল। তারপর রবিকে সিক্রেট হ্যাকারের চাকরি দেয়, যদিও সেটা কেবল লোক দেখানোই ছিল। তাই রবি যে আগুনে নিজেকে পুড়িয়ে ফেলা অভিনয় করে, আসলে সেদিন রবি পিছনে থাকা দরজা দিয়ে বের হয়ে গেছিল, যাতে এইসবের পিছনে মূল কার হাত থাকে তা জানতে পারে। রাশেদ পিছন থেকে রবির কাঁধে হাত রাখলো। রবি রাশেদকে বলল, এখনই চিপ নিয়াজের উপর অ্যাটাক করো, আর আসল লোকেশন অজয়ের থেকে জেনে নাও। তারপর রবি সোজা বাসায় চলে এলো। রাত গড়িয়ে 11টা হলো। কলিং বেল চাপ দিতে হ্যাপি এসে দরজা খুলে দিল। হ্যাপি দরজা খুলে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ রবি এখনও আর্কের পোশাকে পরে আছে। মুখে মাস্ক, চেনা যাচ্ছে না রবিকে। হ্যাপি খুব ভয় পাচ্ছে, কারণ আর্কের নাম শুনেছিল আর ম্যাগাজিনে দেখেছিল। কখনো হঠাৎ এইভাবে সামনে আসতে পারে তা কল্পনাই ছিল না। হ্যাপির অবস্থা খারাপ দেখে রবি তাড়াতাড়ি নিজের মাস্ক করলো। রবিকে দেখে এবার বেশ অবাক হলো। হ্যাপি হয়ে কেঁদে দিচ্ছিল, প্রায় চোখের কোণে পানি জমে গেছে। ভাইয়াকে দেখে সে ভয় কেটে গেল, কিন্তু রবি যা আরকে সেটা তার বিশ্বাসই হচ্ছে না। হ্যাপি রবিকে বলল, এত রাত হয়েছে, কেন আসতে? আর এইসব কার পোশাক পরে আসছো? এই পোশাক পরা নিষেধ, জানো না সেটা? আরে বা, আমার বোন তো অনেক বড় হয়ে গেছে, একসাথে অনেক প্রশ্ন করে। হ্যাঁ, বড় হয়েছি। এইসবের মানে কি বলো? রাত হলো, কিছু কাজ ছিল তাই। আর এই পোশাক সবার জন্য নিষিদ্ধ, কিন্তু আমার জন্য নয়, কারণ তোর ভাই আসলে এটাই। মানে তুমি? আমি আর কে? রবি কথা শুনে সাথে সাথে হ্যাপি রবিকে জড়িয়ে ধরলো। সবার মতো হ্যাপিরও ইচ্ছা ছিল আরকে দেখার, কিন্তু সবার মতে সে তো মারা গিয়েছে, তাই হ্যাপিও ছেড়ে দিয়েছে আরকে দেখার ইচ্ছা। আর তার ভাইয়ের আসলে আরকে সেটা কল্পনার জগতের বাইরে ছিল। হ্যাপি দুদিক থেকে খুশি, আরকে দেখার, আর সেটা যে তার ভাই। রবি হ্যাপির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কখনো ক্ষমতা দেখাবি না, আর আমার পরিচয় কাউকে দিবি না। ওকে ভাইয়া, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। ওকে, তুই খেয়েছিস? তুমি না খেলে কি আমি খাই? আহা, যা তাহলে খাবার রেডি কর। তারপর হ্যাপি খাবার রেডি করলো, রবি খেয়ে দিল। এইদিকে অজয়ের থেকে চিপ নিয়াজের লোকেশন নিয়ে রাশেদ অনেকগুলো লোক নিয়ে নিয়াজের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাপি মাকে বলল, রবি খাবার খেয়ে ঘুমাচ্ছে, কিন্তু সেটা তো রবি বনের সামনে ঘুমাতে গেলেও সামনে যে মিশন আছে সেটা তো আর না করে পারে না। এদিকে হ্যাপি রুমে চলে গেল, অপরদিকে রবি সবার অগ্রসরে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে রাশেদ আগে অজয়কে চিপ নিয়াজের আস্তানায় পাঠিয়ে দিল। পেছন পেছনে রাশেদ তো আছেই, সাথে আরও লোকের সংখ্যা। নিয়াজ যে লোক পাচ্ছে তাকে সেখানে মেরে দিচ্ছে। এইভাবে একের পর এক লোক মেরে সবাই নিয়াজের মূল আস্তানায় চলে গেল। সবাই চারপাশে ঘিরে ধরল। যখনই রাশেদ ভিতরে ঢুকতে যাবে তখনই পিছন থেকে রবি রাশেদের কাঁধে হাত দিল।
অবশ্যই মাস্ক পরা অবস্থায়। রাশেদ রবিকে দেখে একটা মুচকি হাসি দিল। রবি আর রাশেদ একসাথে নিয়াজের রুমে ঢুকে পড়লো। নিয়াজ এখনও ঘুমাচ্ছে। রবি গিয়ে একটা চেয়ার নিয়ে বসলো। রাশেদ তার আগে কিছু কাজ করে নিল। নিয়াজ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে তার ঘুম ভেঙে গেল। হঠাৎ রুমে আরকে দেখে নিয়াজ বেশ ভয় পেয়ে গেল। কারণ এটা নিয়াজের গোপন আস্তানা, কেউ এখানে আসতে পারে না। নিয়াজ তাড়াতাড়ি উঠে পাশে রাখা গুলি হাতে নিল। রবি নিয়াজের গুলি নেওয়া দেখে একটা মুচকি হাসি দিল। নিয়াজ গুলি ধরে হাসতে হাসতে বলল, আজ তাহলে আর কে আমার কাছে ধরা দিল? রবি তখনও হাসছে। আশেপাশে রাশেদ দাঁড়িয়ে আছে। চিপ নিয়াজ গুলি ধরে রবিকে বলল, তোর মুখোশ খোল, দেখি একটু তোকে। রবি বাধ্য মানুষের মতো নিজের চেহারা দেখালো। নিয়াজ হাসতে হাসতে বলল, এই পিচ্ছি তাহলে আর কে? পুরো দুনিয়া কাঁপাচ্ছে। পিচি শব্দটা রবি কখনো নিজের জন্য শুনবে তা ভাবেনি। রবি এবার বেশ হাসি পেল। রবি হাসি দেখে নিয়াজ বলল, আজ তোকে এখানে শেষ করে দেব। চারপাশে আমার লোক, একটা ডাক দিলে সবাই চলে আসবে, তোকে টুকরা টুকরা করে দেবে। রবি এবার চিপ নিয়াজকে বলল, ডাক তাহলে। চিপ নিয়াজ এবার একটু ভয় পেল। সবাইকেই ডাকলো কিন্তু কেউ আসলো না। অবস্থা খারাপ বুঝতে পেরে নিয়াজ রবিকে শ্যুট করে দিল। কিন্তু এ কি, গুলি তো বের হয় না। রবি হাসতে হাসতে বলল, বুলেট রাশেদের হাতে। রাশেদ তার হাতে থাকা বুলেট দেখালো। তার মানে রাশেদ আগেই বুলেটগুলো বের করে নিয়েছিল। রবি গিয়ে নিয়াজের ল্যাপটপ নিয়ে কি যেন করলো। নিয়াজের ফোন অ্যালার্ট আসলো, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। রবি হাসতে হাসতে বলল, শুধু তোর অ্যাকাউন্ট নয়, তোর পুরো ভারতের সব ব্যাংক অ্যাকাউন্ট শেষ করা আমার বাম হাতের কাজ। অন্য দেশের ক্ষতি করাই তোর কাজ, তাই আজ তোর জীবন শেষ। রবি নিয়াজের সাথে কথা বলে সময় নষ্ট করতে চায়নি, তাই শ্যুট করে দিল। নিয়াজের ব্যাংক অ্যাকাউন্ট সব টাকা গরিব মানুষদের ফোনে দিয়ে দিল। রবি একটা মুচকি হাসি দিল। শেষ হলো কিছু দেশদ্রোহী আর অপদার্থ কিছু মানুষ। সবাই চায় আর কে মতো মানুষ কিনা বাংলাদেশে একটা হলেও তৈরি হয়। কাজ শেষ করে রবি সবার অগোচরে আবারও বাসায় চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেল। আজকে কি একটা এক্সাম আছে সেটা স্যার বলেছিল। সবাইকে একটা প্রশ্ন করলো, সেটার উত্তর যে মেলাতে পারবে সেই হবে আজীবন সবার কাছে স্মৃতির মানুষ। সবাইকে ট্রাই করতে দেওয়া হলো কিন্তু কেউ পারলো না। শেষে কেবল অরণি আর রবি বসে আছে। আজ অরণি রবির পাশে বসলো। অরণি গেল কিন্তু সেও পারেনি। সবাই শেষে রবি ছিল। স্যার সবাইকে বলল, তোমাদের মধ্যে কেউ পারেনি, তোমাদের কারোর নাম কেউ মনে থাকবে না। পেছন থেকে রবি দাঁড়িয়ে গেল। স্যার, আমি এখনো করিনি। রবির কথা শুনে সবাই হেসে দিল। এই হাবাগোবা ছেলেটা এই সমস্যার সমাধান করবে? রবির কথা শুনে স্যারও বিরক্তি নিয়ে বলল, তোমার দ্বারা এসব হবে না। রবি বুঝতে পারলো স্যার সবার সামনে তাকে আবারও অপমান করলো। রবি চিন্তা করলো, এই সমস্যার সমাধান যদি রবি করে দেয় তাহলে স্যার তার উপযুক্ত জবাব পেয়ে যাবে। স্যার চলে যেতে চাইলে রবি থামতে বলে। স্যারের টেবিল থেকে কলম নিয়ে 2 মিনিটের মধ্যে রবি এই সমস্যার সমাধান করে দেয়। স্যার অবাক হলো, এ তো তাড়াতাড়ি শেষ করলো, তাও নির্ভুলভাবে করতে পারলো। সবাই রবির সমাধান বের করাতে অবাক হয়ে যায়। স্যার এবার বুদ্ধি করে আরও একটা সমস্যা দিল রবিকে, কিন্তু সেটাও রবি 3 মিনিটের মাথায় সমাধান করে ফেললো। এবার স্যারের বুঝতে বাকি নেই রবি বাইরে থেকে যেমন দেখা যায় আসলে সে তেমন নয়। রবি আসলে অনেক একটা বড় খেলাড়ি। স্যার কিছু বলতে যাবে তার আগেই রবি বলল, পোশাক মানুষের ভেতরে কি আছে তা বলে দেয় না। স্যারকে কিছু বলতে না দিয়ে রবি সোজা বের হয়ে গেল। রবির পিছনে অরণি বের হয়ে গেল। রবি সোজা একটা গাছের নিচে গিয়ে বসলো। একটু পর রবি অরণিকে বলল, আমি আজ এখান থেকে চলে যাব। মানে কই যাবে? আমার শহরে চলে যাব। কেন? এখানে থাকলে কি সমস্যা শুনি? হুম। আমি এখানে পড়তে আসিনি, কাজে আসছি। কাজ শেষ, এখন চলে যাব। আমি এত কিছু জানি না, তুমি যাবে না। এখানে আমার কেউ নেই, কিছু নেই। আমি আমার বাসায় চলে যাব। কে বলেছে কেউ নেই? আমি আছি তো। মানে? আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছো, আমি সেদিন তোমার প্রেমে পড়ে গেছি। এখন তুমি বলো, এখানে আমার কি দোষ? হুম। আমার নগরে প্রেম বলতে কিছু নেই। যদি সত্যি তুমি আমাকে চাও তাহলে বিয়ে করতে পারো। আমি রাজি। আমি বেকার, কি খাবে? সমস্যা নেই, 2 জন জব করব। তোমার বাবা মিজান সাহেব
আমাকে তোমার পরিবার মেনে নেবে না। আমি বাবাকে বোঝালে বুঝবে, কিন্তু তুমি বাবার নাম কিভাবে জানো শুনি? হুম হুম। আমি শুনছিলাম হয়তো। অবশেষে রবি চলে গেল তার শহরে। মা, আপু, ছোট বোন হ্যাপি সবাই আবারও এক ঘরে আছে। পরের দিন রবির ফোনে অরণি কল দিলে রবি ফোন ধরে। অরণি আজ বেশ খুশি, কারণ তার বাবা রাজি হয়ে গেছে রবির সাথে অরণির বিয়ে দিতে। রবিও বেশ খুশি, প্রিয় মানুষটাকে নিজের করে পাবে বলে। পূর্ণতা পাক এই ভালোবাসা, শুভ হোক তাদের নতুন পথ চলা। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কীরকম গল্প পছন্দ ওইটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের গল্পটা কেমন হয়েছে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।